ব্রেকিং নিউজ। দীর্ঘ 10 বছর পর আবারও বাংলাদেশ ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। আজ থেকে দীর্ঘ 10 বছর আগেও এমন একটা ঘটনা ঘটেছিল। ওই সময় হ্যাকাররা বাংলাদেশের ব্যাংক থেকে 200 কোটি টাকা মেরে দিয়েছিল। তবে এবার ধারণা করা হচ্ছে তার থেকেও বেশি টাকা লুটপাট হতে পারে। জনগণের মুখে একটাই প্রশ্ন, কে এই কাজ করলো আর পুলিশ তাদের ধরতে কতদূর চেষ্টা করেছে। পরবর্তী আপডেট খুব শীঘ্রই আসছে, চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপনাদের সাথে আমি রুবাইয়া নাসরিন। সকাল সকাল ঘুম থেকে উঠে এমন খবর শুনে খুব অবাক হলাম, যেখানে পুরো বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি সিস্টেম পরিচালনা করছে বাংলাদেশের নাম্বার 1 হ্যাকাররা, যাদেরকে লোকে BSH-15 অর্থাৎ বাংলাদেশ স্পেশাল হ্যাকার 15 বলে চেনে। তাদেরকে টপকিয়ে হ্যাক করে নিল হ্যাকাররা, কিভাবে সম্ভব? যাক, এসবে আমার কিছু আসে না। ওখানে তো আর আমার টাকা নেই, আমার মাথা কামানোর দরকার নেই। ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে গেছে। ফ্রেশ হয়ে মাকে খাবার দিতে বললাম। খাবার খেয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। চলুন ভার্সিটিতে যেতে যেতে পরিচয়টা দিয়ে দেই। আমি রবিউল হাসান, পরিবারের বড় ছেলে, আর আমার একটা বড় আপু আছে, যে একটু আগে খবর প্রচার করল, রুবাইয়া নাসরিন। আমি এবার HSC দেব। আমি ভার্সিটির দিকে যেতেই দেখলাম কেউ অ্যাক্সিডেন্ট করেছে, মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে। কেউ হসপিটালে নিচ্ছে না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি তাড়াতাড়ি করে তাদেরকে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার প্রথমে ট্রিটমেন্ট করতে চায়নি অ্যাক্সিডেন্টের ব্যাপার বলে, পরে আমার অনেক জোরাজুরিতে ট্রিটমেন্ট করলো। পরে জানলাম অ্যাক্সিডেন্ট করা লোকটা হচ্ছে শফি আহমেদ, ঈশ্বরের নাম করা লোক। ট্রিটমেন্ট শেষে আমি লোকটার কাছে বিদায় নিতে গেলাম। আঙ্কেল, তাহলে আজ আমি আসি? সে কি, তুমি আমাকে এত হেল্প করলে অথচ এভাবে চলে যাবে? জি আঙ্কেল, এখানে তো আর কিছু করতে হবে না। আর আপনি বললেন আপনার মেয়ে আসতেছে, তাহলে আর আমার এখানে থাকার দরকার নেই। আপনার মেয়ে আসলে আপনি তার সাথে চলে যাবেন। আমি আজ আসি। ওকে, শোনো, আমার কার্ডটা রেখো, সময় করে এখনো দেখতে আসো। জি আঙ্কেল, অবশ্যই। আসি তাহলে। আসসালামু আলাইকুম। কার্ড নিয়ে চলে এলাম। আজ আর ভার্সিটিতে যাওয়া হয়নি, চলে গেলাম বাসায়। এত তাড়াতাড়ি চলে আসায় মা। কি হলো, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে, আমার কিছু হয়নি। তাহলে চলে এলি যে? রাস্তায় একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, তাই তাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। আর দেরি হয়ে গেল, তাই বাসায় চলে এলাম। ঠিক আছে, কি পড়তে বস। এখন আবার কিভাবে পড়তে বসবো? জানি তো বসবি না, তাও এমনি বললাম। এখন তো গিয়ে শুধু কম্পিউটার নিয়ে পড়ে থাকবি। আচ্ছা, আমি গেলাম। তুমি কি করতেছো করো, আপু আসলে বলিও। আপু চাকরিতে চলে গেছে, আসতে সময় হয়, কখন আসে কখন যায় কিছুই বোঝা যায় না। আমি রুমে গিয়ে চেঞ্জ করে নিলাম, তারপর মায়ের কথা মতো বসে পড়লাম কম্পিউটার নিয়ে। কিছুক্ষণ কম্পিউটার চালিয়ে বের হয়ে গেলাম, একটু ঘুরবো। মাঝে মধ্যে বিকাল টাইমে একটু ঘুরি আমি, রাশেদ, মাহমুদ। বিকালে আমরা আড্ডা দিতে চলে গেলাম নদীর কাছে। আজকে খবর পেলি? কেন, কি হয়েছে? তুই জানিস না ব্যাংক লুটপাট করা হয়েছে? জানি, তাতে আমার কি? কি বলিস, তোর কি মানে? দেশের এতগুলো টাকা গায়েব হয়ে গেল আর তুই বলছিস তোর কি? আচ্ছা, এখন আমি কি করতে পারি? তুই আবার কি করবি? তাহলে আমার উপর কেন প্রেশার দিচ্ছিস? না, এমনি বললাম, চল ওইদিকে গিয়ে বসি। তারপর আমরা সেদিকে চলে গেলাম। কিছু সময় আড্ডা দিয়ে চলে আসলাম। বাসায় এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পর আপু আসলো। আজকে দেখছি তুমি অনেক ক্লান্ত। কি আর বলবো বল, ব্যাংক ডাকাতি করেছে কিছু হ্যাকার, রিপোর্ট তো করতেই হবে। তা অবশ্য ঠিক। আচ্ছা, তুমি বিশ্রাম নাও, আমি একটু পড়ি। আপু চলে গেল। আমি পড়ার শেষে খাবার খেতে রুম থেকে বের হয়ে আসলাম। মা, খাবার দাও, খিদা লাগছে। মাকে ডাকতে হবে না, আমি দিচ্ছি। মা খাবে না? খেয়েছে মা, তুই আর আমি খাইনি। ওকে দাও, খিদা পেয়েছে খুব। ওকে দিচ্ছি। তারপর আপু খাবার দিল, আমি খেয়ে রুমে চলে এলাম। সবাই ঘুমিয়ে গেল। এদিকে কেউ একজন বসে গেল কম্পিউটার নিয়ে। লক্ষ্য হলো কিংবা কারা ব্যাংক থেকে টাকা মেরে দিয়েছে তা বের করা। নিজের কম্পিউটার ওপেন করলো, ঢুকে গেল ডার্ক ওয়েবসাইটে। কিছু সময় বিচরণ করার পর তেমন কাউকে পায়নি। তবে এভাবে বসে থাকলে তো হবে না, কিছু তো একটা করতেই হবে। তার দেশের মানুষের টাকা মেরে দেবে, সে কি চুপ করে বসে থাকবে?
তা তো হয় না। আরও কিছু সময় ধরে কম্পিউটার চালাতে লাগলো, এমনভাবে কিবোর্ডে চাপ দিচ্ছে যেন পুরো হাতটাই মেশিন। অনেকক্ষণ কম্পিউটার চালিয়ে একটা জিনিস চোখে পড়ল, যেটার মাধ্যমে এই হ্যাকারকে ধরা যেতে পারে। কিন্তু যে ফাইল তথ্যটা ছিল সেটা ওপেন করতে ডিলিট হয়ে গেল। কিছু বুঝতেই পারেনি, আর কিছু না ভেবে কম্পিউটার ছেড়ে উঠে গেল। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি কিছুটা দেরি হয়ে গেল। আমি আরও আগে ঘুম থেকে উঠি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে দেখলাম কিছু মেয়ে কিছু ছেলেকে ডিস্টার্ব করতেছে। আমি সেখানে গেলাম। ছেলেগুলোকে আমি আগে থেকে চিনি, আমাদের সিনিয়র, আর মেয়েগুলো আমারই ক্লাসের। আমি সেখানে গিয়ে বললাম, আরে ভাই কি করতেছেন? এরা তো আপনাদের ছোটো বোনের মতো, কেন ডিস্টার্ব করতেছেন? ছেড়ে দিন তো, খামোখা ডিস্টার্ব করে কি লাভ ভাই? তুই কে রে যে তোর কথাই এদের যেতে দিব? ভাই এরা আমার ক্লাসের, তাই বলছিলাম কি এদের ছেড়ে দিন। বেশি বকবক না করে এখান থেকে যা তো, যত সব। ওকে ভাই দিচ্ছি, তবে ক্লাসে নয়, প্রিন্সিপালের কাছে। কি বললি? আমাদের নামে বিচার দিবি? যা, দেখি তোর প্রিন্সিপাল কি করে। আমি আর কিছু না বলে প্রিন্সিপাল স্যারের কাছে চলে গেলাম। স্যার আর আমি এসে দেখি এখানে কেউ নেই। স্যার তো রেগে গেল আমার উপর। স্যার আমার কথা বিশ্বাস না করে চলে গেল। আমি আর কি করব, আমি ক্লাস করতে চলে গেলাম। ক্লাস করার মাঝে প্রিন্সিপাল স্যার আসলো আর আমাকে দাঁড় করালো। তুমি বলেছিলে তোমার ক্লাসের কোনো মেয়েকে সিনিয়ররা ডিস্টার্ব করতেছে, এটা কি সত্যি? জি স্যার। তাহলে সে মেয়েগুলো কোথায়, দেখাও তো। ওই যে ওরা, মেয়েগুলোর দিকে হাত দিয়ে দেখিয়ে দিয়ে। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। স্যার চলে গেল। আমরা ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। রীতিমতো বিকালে আড্ডা দেওয়া শেষ করে বাসায় গিয়ে পড়তে বসলাম। পরের দিন ভার্সিটির দিকে রওনা দিলাম, কিন্তু মাঝখানে গিয়ে গাড়ি থেমে গেল। কতগুলো লোক মিলে আমাকে ঘিরে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমার মুখে রুমাল দিয়ে চেপে ধরল। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন থেকে ভার্সিটির বড় ভাইগুলো সামনে দাঁড়িয়ে আছে। বুঝলাম কাহিনী খুব খারাপ হতে যাচ্ছে। ভাই, আপনারা আমাকে কিডন্যাপ করলেন? কি মনে করেছিস তুই প্রিন্সিপালকে বলে মেয়েগুলোকে ছাড়িয়ে নিয়ে যাবি আর আমরা কিছু করব না? তা কেমনে হয় তুই বল? ভাই ভুল হয়ে গেছে, আর করব না, মাফ করে দিন। ভয় পাইলি? আরে এখন তো সবে শুরু। তোকে আজ এমন মার দিব যাতে কখনো আর সামনেও দাঁড়াতে না পারিস। না ভাই, আর কখনো এমন করব না, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। তোর কোনো মাফ নেই, এই মার তোরা। আমাকে মারতে যাবেই তার আগে পুলিশ চলে এলো। আমি নিজেও অনেক অবাক, এখানে কেন পুলিশ? বড় ভাইগুলো তাড়াতাড়ি করে পালালো, আমাকে বেঁধে রেখে পালিয়েছে। আমি বাধা আছি দেখে একজন পুলিশ আমার কাছে আসলো আর বেঁধে রাখার কারণ জানতে চাইলো। আমিও বলে দিলাম। তারপর আমাকে খুলে দিয়ে বাসায় আসতে বলল। আমিও চলে এলাম, তবে বাসায় নয়, ভার্সিটিতে। কারণ বাসায় গেলে মা আমার কত প্রশ্ন করবে হিসাব নেই। তার থেকে বলো ভার্সিটিতে থাকা। প্রথম ক্লাস তো ছান্দে গেল। পরের ক্লাস করতে ঢুকলাম, তখনই আমার ফোনে কে যেন ফোন দিল। বের করে দেখি আননোন নাম্বার, তাই কেটে দিলাম। কিন্তু কিছু সময় পর আবারও ফোন এলো, তখন রিসিভ করলাম। কে বলছেন? আমি তোমার বন্ধু রাশেদের বাবা বলছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি? তোমার ক্লাস শেষ হলে আমার বাসায় এসো তো। আঙ্কেল কোনো সমস্যা? না তেমন কিছু না, একটু এসো। জি আঙ্কেল, আসবো। এখন রাখি তাহলে। ফোন কেটে দিয়ে ক্লাস করতে মনোযোগ দিলাম। ক্লাস শেষ করে রাশেদ আর আমি রাশেদের বাসার দিকে রওনা দিলাম। রাশেদ, মাহমুদ, আমি একই ভার্সিটিতে পড়ি। রাশেদের বাসায় গিয়ে দেখলাম আঙ্কেল মন মরা হয়ে বসে আছে। আমি কারণ জানতে চাইলে বলে কিছুক্ষণ পরে বলবে। তারপর ওখানেই দুপুরের খাবার খেলাম। দেখলাম আন্টিও মন মরা হয়ে আছে। কাহিনী তেমন ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি খাবার শেষ করে আঙ্কেলের থেকে জানতে চাইলাম কি হয়েছে। রাশেদ, তুমি ভিতরে যাও, রবিউলের সাথে আমার কথা আছে। রাশেদকে বলল আর সে চলে গেল। আঙ্কেল কি হয়েছে? সবাই এমন মনমরা হয়ে আছেন কেন? আন্টিও দেখছি মনমরা হয়ে আছে, কি হয়েছে বলেন প্লিজ। তুমি তো জানো ব্যাংক থেকে কেউ টাকা হাতিয়ে নিয়েছে। হ্যাঁ জানি। ওখানে আমার টাকাও ছিল, আর সবচেয়ে বড় কথা কি জানো? জি আঙ্কেল। তুমিও ভিতরে যাও, আমি একটু পার্সোনাল কথা বলতে চাই। আন্টিকে বলল। জি আঙ্কেল বলেন। তুমি তো কম্পিউটারে অনেক কিছু জানো, তাই না? একটু একটু। কেন আঙ্কেল?
তুমি জানো বাংলাদেশ ব্যাংক কারা নিয়ন্ত্রণে রাখে? জর্জ, জানি। BSH-15। জানো এটার সদস্য কতজন? 15 জন। আমিও সে 15 জনের একজন। কি, আপনিও তাদের একজন? আমরা ওই হ্যাকারের কোনো হদিশ পাচ্ছি না। কি করবো এখন বলো? আমি তো এসব কিছুই জানি না। আপনার এত বড় টিমের একজন মেম্বার, আমি এখানে কি করতে পারি? এই টিমই কিছু করতে পারতেছে না। জানো ওই টিমের হেড হলাম আমি, আর সরকার আমার উপর প্রচুর চাপ দিচ্ছে। আমি কিছুই করতে পারতেছি না। তাহলে আমি কি করতে পারি? গত বছর কম্পিউটার প্রতিযোগিতায় একটা লকার ভাঙার প্রতিযোগিতা ছিল, ওটাতে তুমি প্রথম হয়েছিলে, তাই না? জি, কিন্তু ওটার সাথে এটার কি সম্পর্ক? আছে সম্পর্ক। হয়তো তুমি আমাদের কোনো সাহায্য করতে পারবে। কি বলেন আঙ্কেল? আমি কিভাবে? ওটা তো সামান্য একটা প্রতিযোগিতা ছিল, আর এখানে পুরো ব্যাংকের কাজ। আমি কিভাবে কি করব? সেটা না হয় তুমি আমাদের অফিসে গেলেই দেখবে তুমি কি করতে পারো। তবে আমার বিশ্বাস তুমি চাইলে কিছু একটা করতে পারো। আচ্ছা, আপনি যখন বলছেন তখন না হয় যাব, কিন্তু আমি জানি না পারবো কিনা কিছু করতে। ওকে, তুমি গেলেই পারবে। আমি তোমাকে ফোন দিয়ে বলে দিব কি কি করতে হবে। ওকে আঙ্কেল, তাহলে আজ আসি। আজ থেকে যাও, কালকে তোমাকে নিয়ে অফিসে যাব। না আঙ্কেল, আমি কালকে আপনার অফিসে যাব। আপনি ফোন দিয়ে বলে দিয়েন আমাকে কি করতে হবে। তারপর আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। বিকালে আর ঘোরাঘুরি করা হয়নি, রাতেও পড়া হয়নি। বসে পড়লাম কম্পিউটার নিয়ে। মা খেতে অনেকবার ডাকলো, কিন্তু আমি বলছি পরে খাবো। শেষে মা বিরক্ত হয়ে বলল, টেবিলে ডাকা আছে, খেয়ে নিতে। আমি কম্পিউটারে খুব বেশি মনোযোগ দিলাম। এত বেশি মনোযোগ দিলাম যে কখন 3টা বেজে গেল বুঝতেই পারিনি। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে মায়ের চিল্লিতে ঘুম থেকে উঠলাম। কি হয়েছে তোর? রাতে খেলি না, আবার এখন ঘুম থেকে উঠতেছিস না কেন? মা, আর একটু ঘুমাই। আবার ঘুম? কয়টা বাজে? ভার্সিটিতে যাবি না? না, আজ একটা কাজ আছে। তোর যা ইচ্ছা কর, আমি গেলাম। যদি আবার এসে দেখি এখনো শুয়ে আছিস, তাহলে কপালে খারাপ কিছু হবে, মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, উঠতেছি। এত চিল্লাতে হবে না। তাড়াতাড়ি উঠে খাবার খেয়ে নে। ঠিক আছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর মা চলে গেল। আমি ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর কি কি করতে পারি চিন্তা করতে লাগলাম। কিছুক্ষণ পর রাশেদের বাবা ফোন দিল। জি আঙ্কেল, বলেন। তুমি কি এখন আসতে পারবে? জি, কোথায় আসতে হবে বলেন। তুমি বাসা থেকে বের হলে একটা কার পাবে, সাদা রঙের, ওটাতে উঠে যাও। তারপর? তুমি ওঠো, তারপর ড্রাইভার তোমাকে নিয়ে আসবে। ওকে আঙ্কেল। তারপর আমি মাকে বলে বের হয়ে গেলাম। বাইরে এসে গাড়ি দেখতে পাই। তারপর গাড়িতে উঠে গেলাম। গাড়ি চলতে থাকলো। কিছুক্ষণ গাড়ি চলার পর অফিসের সামনে গিয়ে থামলো। আমি অফিসের ভেতর ঢুকতে যাব, কিন্তু সিকিউরিটি আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি শেষে উপায় না পেয়ে আঙ্কেলকে ফোন দিলাম। আঙ্কেল তাদের সাথে কথা বলে পরে আমাকে যেতে দেয়। আমি গিয়ে দেখলাম একটা রুমের সামনে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আমি আঙ্কেলের কাছে গিয়ে বললাম, আঙ্কেল সিকিউরিটি খুব স্ট্রং, আসতেই তো দিচ্ছে না। তা তো হবেই। আচ্ছা চলো দেখি তুমি কি সাহায্য করতে পারো। জি আঙ্কেল, চলেন। আঙ্কেল আমাকে নিয়ে একটা রুমে গেল। এত ভালো মানের সিস্টেম আমি আগে কখনো দেখিনি। এখন কিভাবে কি করব কিছুই তো বুঝতেছি না। আর এখানে যারা আছে সবাই মাস্ক পরে আছে। আমি আঙ্কেলকে বললাম, সবাই মাস্ক পরে আছে কেন? এখানে সবাই শুধু আমাকে চেনে, আর কেউ কাউকে চেনে না। সবার পরিচয় গোপন করা। বুঝতেই পারছো কত বড় কাজ করতে হয়। জি আচ্ছা, চলেন আপনাদের কম্পিউটারের কি অবস্থা একটু দেখি। দেখো, এই 15টা আমাদের কম্পিউটার। ওই হ্যাকার আমাদের কম্পিউটার নিজের আয়ত্তে রেখেছে। আমরা কোনো কম্পিউটার ওপেন করতে পারছি না। ওকে, আমি দেখছি কি করা যায়। একটা চেয়ার নিয়ে বসে গেলাম কম্পিউটারের সামনে। কিবোর্ড হাতে চালাতে লাগলাম, কিন্তু কিছুতেই কম্পিউটার ওপেন হচ্ছে না। আঙ্কেল, এখানে হেড কম্পিউটার কোনটা? এটা আমি চালাই। মেইন ডিভাইস হচ্ছে এটা। এখান থেকে সব কম্পিউটারের সার্ভিস দেওয়া হয়। ঠিক আছে, আমি মেইন কম্পিউটারের সামনে গিয়ে বসে পড়লাম। কিবোর্ডে প্রচুর হাত চালাচ্ছি, কিন্তু কোনোভাবেই কম্পিউটার ওপেন হচ্ছে না। শেষে একটা সিদ্ধান্ত নিলাম। আঙ্কেল, আপনার কম্পিউটারের সব ডাটা কি শুধু এখানে আছে নাকি অন্য কোথাও আছে? সব ডাটা কপি করা আছে। তাহলে তো আর কোনো সমস্যা নেই। এবার আপনাদের সব কম্পিউটার ওপেন হয়ে যাবে। কিভাবে? এই যে দেখেন কিভাবে হয়। কম্পিউটারে সব কানেক্ট ডিসকানেক্ট করে দিন, মানে সব লাইন অফ করে দিন। তাহলে? করেন আগে, তারপর বুঝবেন। তারপর আঙ্কেল সব লাইন
নিয়ে ফেললো। তারপর আমি মেইন কম্পিউটারটা সার্কিট থেকে খুলে নিয়ে ফেললাম। তারপর আঙ্কেলকে বললাম আবারও সব কানেক্ট ঠিক করতে। কিন্তু তুমি এটা খুলে নিলে কেন? এটাই তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পিউটার। আর হ্যাকাররা এই কম্পিউটারটি তাদের করে রাখছে, মানে তারা কন্ট্রোল করতেছে। এরা ছাড়া বাকি কম্পিউটারগুলো ওপেন হবে, দেখেন হয় কি না। তারপর আঙ্কেল কথা মতো মূল কম্পিউটারটা ছাড়া বাকিগুলো কানেক্ট করলো, আর সাথে সাথে আমার কথা মতো কম্পিউটার ওপেন হয়ে গেল। এসব কেমনে কি হলো কিছু তো বুঝলাম না। হ্যাকাররা এখানের সব কম্পিউটারে তাদের হাত দেয়নি। তারা কোনোভাবে জানতে পেরেছিল আপনাদের মূল কম্পিউটার কোনটা, তাই হ্যাকাররা আপনার মূল কম্পিউটারে তাদের কন্ট্রোলে রেখেছে। এখন কি আমরা হ্যাকারদের ধরতে পারবো? সেটা আপনারা বোঝেন কিভাবে কি করবেন। আমি আসলাম, তারপর আমি চলে আসতে যাব, তখনই আঙ্কেল একটা প্যাকেট দিয়ে বলল, এই নাও, তুমি অনেক কষ্ট করলে, এখানে 50,000 টাকা আছে, রেখে দাও। না আঙ্কেল, লাগবে না, আমি আপনাদের হেল্প করতে পেরেছি, তাতেই অনেক। আরে কি বলো, নাও, কাজে লাগবে। এটা যদি দিতেই হয় কোনো পথের দ্বারের কোনো অসহায় মানুষকে দিয়ে, তাহলে সে অন্তত আর কষ্ট করে বেঁচে থাকবে না, কিছুটা হলেও সচ্ছল হবে। তুমি যদি এটাই চাও তাহলে আমি এটাই করব, তবে হ্যাঁ, তোমার সাহায্য আমাদের আবারও লাগতে পারে। তখন না হয় জানাবেন। আসছি, ভালো থাকবেন। তারপর আমি চলে এলাম BSH 15-এর অফিস থেকে। ওখানে প্রায় আমার 2 ঘন্টা লাগলো। তারপর আবারও বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালে কারো ফোনে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি মাহমুদ ফোন দিছে। আমি ফোন রিসিভ করে বললাম, বল। কোথায় তুই? এই তো ঘুমাচ্ছিলাম। আড্ডা আসবি না? কিছুক্ষণ পর আসবো। তুই কোথায়? আমি আর রাশেদ নদীর পাশে বসে আছি। ওকে, আমি আসছি। তারপর ফোন কেটে দিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আড্ডা দিতে চলে গেলাম। বন্ধু, একটা কথা বলতো। কি কথা? তুই কি কখনো প্রেম করবি না? হাই রে প্রেম, আমার যে চেহারা, প্রেম করা তো দূরের কথা, কোনো মেয়ে দেখায় না, আবার প্রেম? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, সব জানি। কি জানিস? কত মেয়ে তোর উপর ক্রাশ খেয়ে আছে জানিস? জানি জানি, তেল মারতে হবে না। তুই যা জানিস সব ভুল। তুই ভার্সিটিতে গেলে কত মেয়ে তোর দিকে তাকিয়ে থেকে জানিস? আসলে রে ভাই, আমার দিকে কোনো মেয়ে তাকিয়ে থাকে, এটা কি কোনো কথা বললি? তবে যাই হোক, ভালোই জোকস হলো। জোকস না, সত্যি বললাম। এখানে জোকসের কি দেখলি? তোরা যা বলছিস জোকসকেও হার মানাবে। তোর সাথে আর কোথায় পারলাম না। তা আর বলতে হয়। আমরা আড্ডা দিয়ে সবাই বাড়িতে ফিরে গেলাম। একটু খবরটা দেখতে হয়, না হলে ভালো লাগবে না। আমি টিভি অন করলাম। টিভিতে যে খবর শুনলাম তাতে মাথা পুরো ঘুরে উঠল। ব্রেকিং নিউজ, 200 কোটি টাকা লুটপাট করার পরে আবারও বাংলাদেশ ব্যাংকে সাইবার হামলা চালালো হ্যাকাররা। তবে এবার কোনো টাকা লুটপাট করতে পারেনি। তবে জানা গেছে হ্যাকাররা নয়, বরং হ্যাকারই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হ্যাকার বেশি কেউ নয়, মাত্র একজন। তবে ধারণা করা হচ্ছে সে একটা মেয়ে। তবে ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সে হ্যাকারকে ধরা হবে। আপনাদের সাথে আছি আমি, রুবাইয়া নাসরিন। খবর শুনতেই মাথা চক্কর দিয়ে উঠল। সাথে সাথে আমার ফোনে ফোন আসলো। ফোন বের করে দিকে রাশেদের বাবা ফোন দিছে। আমি ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, বলেন। খবরটা দেখছো? হ্যাঁ, এখন কি করবেন? তুমি কাল সকালে আবারও অফিসে চলে এসো। কিন্তু আমি বারবার গেলে আপনাদের CEO কি ভাববেন? স্যারকে আমি বুঝিয়ে বলবো। তুমি এসো, আর আমার মনে হয় তুমি হ্যাকারদেরকে ধরতে পারবে। ওকে, আমি চেষ্টা করব। তবে আমার লাইফ ও ঝুঁকিতে পড়তে পারে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমি জানি, এটা চিন্তা করো না, আমি সেদিকে খেয়াল রাখবো। ওকে, আমি কাল আসবো তাহলে। তারপর ফোন কেটে দিলাম। রাতে কিছু সময় পরে ভাত খেতে গেলাম। মা খুব খিদে পেয়েছে, খাবার দাও। এত তাড়াতাড়ি? কেন, রান্না হয়নি? হয়েছে, কিন্তু তুই তো কখনো এত তাড়াতাড়ি খাবার খাস না। তাহলে আজ কি হলো? তেমন কিছু না, খিদে লেগেছে, আর কিছু না। ওকে, বস, খাবার দিচ্ছি। তারপর খাবার খেয়ে নিলাম। রুমে চলে এলাম, বসে পড়লাম কম্পিউটার নিয়ে। একটা মাত্র কম্পিউটার, তেমন কিছু করতে পারছি না, তাও যা পারলাম অনেক গুরুত্বপূর্ণ। কাজ শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আজকে ভার্সিটিতে যাবি? আসলে আজকেও কিছু কাজ আছে, তাই ভার্সিটিতে যেতে পারবো না। তোর এত কি কাজ আমাকে বল। মা, তুমি এমন করছো কেন? আমি তো খারাপ দেখায় বা লুকে খারাপ বলে এমন কাজ করি না, তাহলে এমন করছো কেন তুমি? তাও আমাকে বললে তোর সমস্যা কোথায়? সমস্যা নাই, কিন্তু বলতে নিষেধ আছে। মানে কি এমন কাজ যে বলতে নিষেধ আছে?
শুধু এতটুকু মনে রেখো, আমি কম্পিউটারের কাজ করতে যাব, আর কিছু না। ওকে, যা, দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। ওকে, আসি। তারপর গাড়ি নিয়ে চলে এলাম BSH-15 অফিসের সামনে। এবার আর গার্ড আমাকে আটকালো না। আমি চলে গেলাম অফিসের ভিতরে। এবারও সবাই মাস্ক পরে আছে, শুধু আঙ্কেল ছাড়া। আঙ্কেল, আবার কি হলো? তুমি জেনেছো যে হ্যাক করে আমাদের ব্যাংকের টাকা মেরে দিছে সে একটা মেয়ে? হ্যাঁ, জেনেছি। তো কি করা যায় এখন? তুমি কি মেয়েটাকে ধরতে আমাদের সাহায্য করবে? আমি কিভাবে কি করব? আমার চেয়ে আপনারা বেশি জানেন। এখানে আপনাদের সামনে আমি তুচ্ছ। এটা ভুল ধারণা তোমার। তুচ্ছ নয়, তুমি আমাদের কাছে, বরং তুমি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তুমি হয়তো তাকে ধরতে আমাদের সাহায্য করতে পারবে। ওকে, আমি দেখছি কতটুকু সাহায্য করতে পারি আপনাদের। আমি কম্পিউটারের সামনে বসে পড়লাম। কম্পিউটারে তাকিয়ে দেখি স্ক্রিনে লেখা আছে IJR। আমি চিন্তায় পড়ে গেলাম, কি এই IJR? কিছুক্ষণ চিন্তা করে বুঝলাম কাহিনী কি। আঙ্কেল, আপনি এই IJR এর মানে বোঝেন? না তো, কি এইগুলো? আমি সব না বুঝলেও কিছুটা বুঝতে পারছি। কি বুঝতেছো তুমি? আপনি আর কে নামে কাউকে চেনেন? হ্যাঁ, চিনি। আর কে, যে 2010 সালের পুরো সাইবার ওয়ার্ল্ডের কিং ছিল। হ্যাঁ, এখানেও আমি তেমন কিছু দেখতেছি, IJR। এখানে প্রথম দুইটা না জানলেও শেষের আর দিয়ে এমন কিছু বুঝতেছি। তাহলে কি এটা আর কে করেছে? আমার মনে হয় না এটা তার কাজ। হয়তো তার নামে কেউ বদনাম করার জন্য এটা করতেছে। তা অবশ্য ঠিক, কারণ 10 বছর আগে যখন ব্যাংক থেকে হ্যাকাররা টাকা লুটপাট করেছিল, তখন এই আর কে আমাদের টাকাগুলো আবার ফিরিয়ে দিয়েছিল, আর ওই হ্যাকার দলকে আমরা গ্রেপ্তার করতে পেরেছিলাম। তাহলে আপনার কি মনে হয় এই আর কে টাকা লুটপাট করবে? না, এটা আমার মনে হয় না। তুমি দেখো তো কম্পিউটারে আবার কি হলো। ওপেন করতেই লেখাটা সামনে আসে, আর কিছু করা যায় না। ঠিক আছে, দেখছি। কিছুক্ষণ কম্পিউটার এদিক ওদিক করলাম, কিন্তু কিছুতেই নাড়ানো যাচ্ছে না। হঠাৎ একটা ক্লু পেলাম। আমি কম্পিউটার উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে আঙ্কেলের কাছে এলাম। কি হয়েছে, এভাবে চলে এলে কেন? তাড়াতাড়ি বিদ্যুতের সব কানেক্ট ডিসকানেক্ট করে দিন, সময় 1 মিনিট মাত্র। কি যাতা বলছো? আঙ্কেল, আমার উপর বিশ্বাস রাখুন, নয়তো বড় ক্ষতি হয়ে যাবে। আর কিছু না বলে আঙ্কেল পুরো অফিসের বিদ্যুতের মেইন সুইচটা অফ করে দিল, যার কারণে পুরো অফিসের ইলেকট্রনিক ডিভাইসগুলো অফ হয়ে গেল। অপরদিকে কেউ কাজে সফল হতে না পেরে টেবিলে একটা জোরে লাথি মারল। এত সময় ধরে ক্লোন করে আসছিলাম, সব ঠিক ছিল, কিন্তু ওকে করতে গিয়ে সব ডিসকানেক্টেড হয়ে গেল। রাগে এসে জ্বলতে লাগলো। আর এদিকে রবিউল, আঙ্কেল, এখন ঠিক আছে, এবার দিকে কি করা যায়? বিদ্যুতের সুইচ আবার অন করে দিন। বুঝলাম না, যখন যা ইচ্ছে করে যাচ্ছ। যদি এটা না করতাম পুরো সিকিউরিটি সিস্টেম আবারও হ্যাক হয়ে যেত। মানে? ওই মেয়ে হ্যাকারটা আবারও হ্যাক করে ট্রাই করছিল। তুমি কিভাবে বুঝলে? কম্পিউটারে এমন কিছু আমি লক্ষ্য করছিলাম, এখন আর চিন্তা করতে হবে না। ওকে, কি করতে পারবে? হ্যাঁ, আমি যতটুকু পারি করব। বিদ্যুতের লাইন দিন। ওকে, দিচ্ছি। আঙ্কেল বিদ্যুতের লাইন আবার দিল। তারপর আমি সবার উল্টো দিকে ঘুরে কম্পিউটার নিয়ে বসে পড়লাম। অবশেষে আঙ্কেল কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। আমি দ্রুত টাইপিং করতে লাগলাম। একটা সময় গিয়ে এমন কিছু পেলাম যাতে ওই হ্যাকারকে ধরা যায়। একটা ফাইল সামনে পড়লো। আমি ফাইলটা ওপেন করতেই বের হয়ে আসলো। বারবার চেষ্টা করার পরও 9 বারের ফাইলটা ওপেন হলো। ফাইল ওপেন করে দেখি বাংলাদেশের অনেক ধনী ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর তাদের ছবি। আমি সেগুলো কপি করে নিলাম আর পরের ফাইলে ঢুকলাম। দ্বিতীয় ফাইলে ঢোকার সাথে সাথে কম্পিউটারের পর্দা কালো হয়ে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম কি হয় দেখার জন্য। প্রায় 2 মিনিট পর পর্দা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। আর এরপরই ফাইলে একটা লিঙ্ক পেলাম, যেটা পৌঁছাতে পারে হ্যাকার পর্যন্ত। আমি লিঙ্কটি কপি করে নিয়ে পাশের আরেকটি ফাইলে ঢুকিয়ে দিলাম। কিছু করতে পারলে? হ্যাঁ, পেরেছি। অনেক কিছু, যেটা হ্যাকারকে ধরতে আপনাদের সাহায্য করবে। দ্যাটস গুড, তুমি চালিয়ে যাও। তারপর আবারও হাত দিলাম কিবোর্ডে। লিঙ্কটা থেকে কিছু বোঝার ট্রাই করলাম। কিছু করতে হবে আমাকে, কি এই লেডি হ্যাকার যে আর্কের নামে বদনাম করতে যাচ্ছে। নিজের মাঝে একটা রাগ উঠে গেল। কম্পিউটার থেকে চোখ সরিয়ে দেখি আঙ্কেল সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। রাগ সামলাতে না পারে কিছু একটা করে বসলাম আর BSH-15 অফিস থেকে বেরিয়ে আসলাম। এদিকে আঙ্কেল আমার এভাবে চলে আসা থেকে কি হয়েছে দেখার জন্য কম্পিউটারের কাছে গিয়ে কম্পিউটার নিজের দিকে ঘোরালো আর কম্পিউটারের পর্দায় দেখতে পেলো কিছু একটা হচ্ছে। 97, 98, 99, তখন হয়ে গেল 100%। সাথে সাথে দেখলো বাংলাদেশের নাম করা বিভিন্ন হ্যাকারের ডিভাইস হ্যাক হয়ে গেছে।
তাও কম করে হলো 100টা। আঙ্কেল এটা দেখে অবাক হয়ে গেল। যেখানে BSH-15 পুরো দল সব ভালো মানের প্রযুক্তি নিয়ে কিছু করতে পারলো না, সেখানে না এর পেছনে কিছু আছে। কি সেটা খুঁজে বের করতে হবে। ভাই, এটাই আমাদের সমস্যা। আপনি কাউকে হেল্প না করলে বলবে বড় কিছু মনে করে, আর আবার হেল্প করলে বলবে তার টাকা দরকার মনে হয়। এখন আঙ্কেল আমাকে সন্দেহ করা শুরু করলো। আঙ্কেলের সিনিয়র কর্মকর্তা মানে CEO এসে আমার কাজ দেখে অবাক হয়ে গেল, আর আমাকে তাদের টিম মানে BSH-15 টিমে নিতে বলল। আঙ্কেল সহ সবাই আমার কাজ দেখে যতটা অবাক হয়েছে ততটা সন্দেহ করেছে কীভাবে কী করলাম। আমি বাসায় চলে এলাম। এদিকে আঙ্কেল সহ পুরো BSH-15কে 72 ঘন্টা সময় দিল হ্যাকারকে ধরার জন্য। আঙ্কেল অনেক ঝামেলায় পড়ে গেল, কি করবে এত অল্প সময় কিছুই বুঝতে পারছে না। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, আর তখনই আঙ্কেল ফোন দিল। জি আঙ্কেল, বলেন। তোমাকে একটা কাজ করতে দিলে কি করবে? কি কাজ আঙ্কেল? আমাদের স্যার বলছে তুমি আমাদের সাথে কাজ করবে, তুমি কি করবে? কি বলেন আঙ্কেল? কোথায় BSH-15 আর কোথায় আমি ওখানে কাজ করতে পারবো? হ্যাঁ পারবে, কারণ এটা আমাদের স্যার বলেছে। সত্যি? হ্যাঁ সত্যি। আর তুমি আসলে আমাদের টিম আরো শক্ত হয়ে যাবে, আমাদের সাথে আর কেউ টক্কর দিতে পারবে না। আঙ্কেল, আমার এই সামান্য কাজগুলো দেখে আমাকে আপনাদের টিমে নেওয়া কি ঠিক হবে? হ্যাঁ, কারণ তুমি যা পারো তা আমাদের টিমে আর কেউ পারে না। তুমি না করো না, তুমি আসবে আর আমাদের সাথে কাজ করবে, ব্যাস। ওকে আঙ্কেল, আপনি যেমন বলবেন। গুড, তাহলে কালকে সব কাগজপত্র নিয়ে অফিসে চলে এসো, আমি দেখব বাকিটা। কিন্তু আঙ্কেল, আমি তো কাল ভার্সিটিতে যাব। তাহলে বিকালে এসো, আর স্যারও বিকালে বিজি থাকবে, তুমি বিকালে এসো। ওকে আঙ্কেল, তাহলে বিকাল 3টায় আসবো। ওকে, তবে একটা কথা মনে রেখো। জি বলেন, কি কথা? তুমি যে আমাদের সাথে কাজ করবে তা যেন কেউ না জানে, এমনকি তোমার বাসার লোকজনও না। ওকে আঙ্কেল, জানবে না। ওকে, রাখলাম। তারপর ফোন কেটে দিলাম। আমি তো সেই লেভেলের খুশি, এত বড় একটা টিমের সাথে কাজ করব, ভাবতে কেমন লাগছে। আর শুয়ে থেকে হলো না, উঠে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে মাকে বললাম, মা আমি চাকরি করতে চাই। কেন, তোর আবার টাকার অভাব পড়লো কবে? মা, টাকার জন্য কি চাকরি করে সবাই? তাহলে কেন করে? মানুষের একটা নিজস্ব পরিচয় থাকার দরকার, যেটা শুধু টাকা থাকলে হয় না। তা ঠিক বলেছিস। তো তুই কি চাকরি করবি? আমি একটা কোম্পানির সাথে কথা বলছি। কি, তুই চাকরি করবি, তাও অন্যের কোম্পানিতে? হ্যাঁ করব, তাতে সমস্যা কোথায়? এটা কি ভালো দেখায় বল? মা, তুমি জানো আমি কারো কথায় কাজ করি না, নিজের যোগ্যতায় কাজ করি। ওকে, তুই যা ভালো মনে করিস কর। আজ বিকালে যাব, দোয়া কইরো। তা কি আর বলতে হয়? ওকে, এখন একটু ভার্সিটি থেকে ঘুরে আসি। ওকে, যা, সাবধানে যাস। গেলাম। তারপর খাবার টেবিল থেকে রুমে চলে আসলাম। ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলাম, তখনই ফোন এলো। ফোনের দিকে তাকিয়ে দেখে রাশেদ ফোন দিছে। হ্যাঁ বল। আজও কি ভার্সিটিতে আসবি না? আজ আসবো, এখন রেডি হচ্ছে। ওকে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে আয়, তারপর দেখবি। ওকে আসছি, তোরা থাকিস। ওকে আয়। তারপর ফোন কেটে দিলাম। রেডি হয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। ভার্সিটিতে ঢুকতে দেখি পরিবেশটা খুব বেশি শান্ত, অন্য দিনের দেখে। আমি রাশেদের কাছে গেলাম কাহিনী কি জানার জন্য। কি হয়েছে ভার্সিটিতে, এত শান্ত কোনো পরিবেশ? বড় ভাইয়েরা কি এখন ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছে নাকি? তা কি ইচ্ছে করছে ছাড়ছে? মানে ইচ্ছে করে না ছাড়লে কেমন ছাড়লো? তোর দিকে যে মেয়েটা তাকিয়ে থাকে বলেছিলাম, সেই মেয়েটার কারণে আজ পরিবেশটা এত শান্ত। মানে? আর কি মানে, তুই জানিস তোর দিকে কে তাকিয়ে থাকে? না তো, কে তাকিয়ে থাকে আমার দিকে? আমাদের ক্লাসের ইশরাতকে চিনিস? হ্যাঁ চিনি, কিন্তু তেমন ভালো করে না। তাহলে আমি বলছি, ওর পুরো নাম ঈশ্বর জান রিয়া, আমরা রিয়া বলে ডাকি, আর ও তোর দিকে তাকিয়ে থাকে। মজা করার আর জায়গা পেলে না? আরে কি বলিস, মজা না, সত্যি বলছি। আমার মনে হয় ও তোকে ভালোবাসে। জানি না আমি। তুই কেমনে জানবি? তুই তো আর কখন এখানে থাকিস না। কি করবি বল এখন? আমি কি করব? পারলে গিয়ে প্রপোজ কর। কি, আমি প্রপোজ করব? পারবো না। তাও তোদের কথায় প্রপোজ করতে যাব? আসলে সাহস থাকলে প্রপোজ করে তো দেখা। তোদের কথায় প্রপোজ করতে যাব, তারপর 2-4টা চড় খাবো, তারপর মুখে হাত দিয়ে তোদের সামনে এসে বলবো, বন্ধু রাজি তো হয়নি, বরং 4টা চড় দিছে। তোর কথা শুনে মনে হচ্ছে তুই প্রপোজ করলি, এরপর তোকে মারলো আর এসে আমাদের বলছিস। যদি এমন হয় তখন দেখা যাবে, আগে গিয়ে প্রপোজ কর। পারবো না। সাহস থাকলে তো পারবি। কি বলতে চাস?
কিছু না, শুধু এটা বলতে চাই তোর সাহস বলতে কিছুই নেই, আর থাকলে একটা মেয়েকে প্রপোজ করতে এত ভয় পাচ্ছিস কেন? দেখ রাগাবি না, আমি কি কি করতে পারি তা জানলে তোরা এখনই প্যান্ট নষ্ট করে ফেলবি। হাসালি রে হাসালি, তুই কি পারিস তা দেখতেই পাচ্ছি। একটা মেয়েকে প্রপোজ করতে পারছিস না, আর তুই যাই পারিস প্যান্ট বেচানোর মতো কিছু পারিস না। যদি মেয়েটাকে প্রপোজ করি তখন তোরা কি করবি বল? তুই যা বলবি তাই করব। আর তুই যদি প্রপোজ করতে না পারিস, আমরা যা বলি তাই করতে হবে। ওকে করব, তবে যদি প্রপোজ করতে গিয়ে চড় থাপ্পড় খাই তাহলে তোদের নিস্তার নাই। যা যা, আগে প্রপোজ কর, তারপর দেখা যাবে কি করতে পারবি। সত্যি সত্যি গেলাম কিন্তু। জানি জানি, তোর দ্বারা প্রপোজ হবে না। আরে দেখতে হবে না, আমাদের বন্ধু কত ভীতু। ওকে তোরা দাঁড়া, আমি গেলাম, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? প্রপোজ করতে তো ফুল লাগে, কিন্তু আমার কাছে তো ফুল নেই। 5 মিনিট দ্বারা আমি ফুল আনতেছি। তারপর মাহমুদ দৌড়ে ফুল আনতে চলে গেল, আর আমি রাশেদকে বললাম, তুই তো জানিস আমি কি করতে পারি। জানি জানি, কম্পিউটার ছাড়া আর কি পারিস? ঠিক আছে, তোদের জন্য হলেও আজকে প্রপোজ করব। 2 মিনিট পর মাহমুদ গোলাপ ফুল নিয়ে চলে এলো, আর আমার হাতে দিয়ে বলল গিয়ে প্রপোজ করতে। কেয়ার করার শেষে উপায় না পেয়ে মেয়েটার সামনে গেলাম, হাতে গোলাপ নিয়ে রিয়ার সামনে গিয়ে বললাম, আমি কিছু জানি না, বন্ধুরাই বলছে। বইয়ে কি বলছি নিচেও জানি না। বন্ধুরা কি বলছে? তুমি নাকি আমার দিকে তাকিয়ে থাকো, আর তারা বলল তোমাকে প্রপোজ করতে, আই লাভ ইউ ফুলগুলো দিয়ে, সাথে সাথে ঠাস ঠাস। তো সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? রিয়া আমাকে ছড় মারছে, তাও একটা না 2টা। কেন, তুমি তো আমার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকো, মিথ্যা বলতে পারবে? তোর কি মনে হয় আমি তোর দিকে তাকাই? আর তাকালেই যে ভালোবাসতে হবে তা তো না। রিয়া, আমার বন্ধুরা বলছে বলা নয়, আমিও তোমাকে ভালোবাসি। ভার্সিটিতে তোমার যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে ভালোবাসি, কিন্তু বয়ে বলতে পারি না। তুই ভালোবাসিস বলে আমারও ভালোবাসতে হবে তা তো না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আর কখনো আমার সামনে যাতে তোকে না দেখি। তারপর রিয়া চলে গেল, আমার চোখ থেকে পানি ঝরে পড়লো। বন্ধুরা তো রিয়ার ব্যাপারটা কিছুদিন ধরে খেয়াল করেছে, কিন্তু আমি রিয়াকে সে অনেক আগে থেকে ভালোবাসি, যেটা আমার বন্ধুরা জানে না। কিন্তু রিয়া আমাকে পুরো ভার্সিটির সামনে এভাবে অপমান করবে তা কখনো ভাবিনি। সত্যি রিয়াকে অনেক ভালোবেসে ফেলছিলাম। তোমাকে সত্যি অনেক ভালোবাসি প্রিয়, সে প্রথম দেখার পর থেকে। আমার এই ভালোবাসা তুমিও হয়তো খেয়াল করেছো, কিন্তু আমার ভালোবাসা মেনে না নিয়ে এভাবে অপমান করলে। তুমি বলছো না আজ থেকে তোমার সামনে না আসতে, ঠিক আছে আজ থেকে আর তোমার সামনে আসবো না, দূর থেকে তোমায় ভালোবাসে যাব। ভালো থেকো কলিজা। মুখে হাত দিয়ে রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে এসব ভাবছিলাম, তখনই রাশেদ আর মাহমুদ আমার কাঁধে হাত দিল। আমি চোখের জল মুছে নিলাম। মাহমুদ বলল, সরি রে, রিয়া এভাবে তোকে অপমান করবে তা আমরা ভাবিনি। বাদ দে, তোরা তো জানিস না আমি রিয়াকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারিনি। আজ বললাম, আর দেখ কি থেকে কি হয়ে গেল। আগে থেকেই ভালোবাসিস মানে? আগে এখান থেকে চল, তারপর বলছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ চল। তারপর আমরা এক পাশে গেলাম। তারপর আমি তাদেরকে বললাম, আমি একদিন ভার্সিটিতে আসছিলাম, কিছু দূর আসার পর রাস্তায় একটা লোক অ্যাক্সিডেন্ট করলো, তাকে নিয়ে হসপিটালে গেলাম। আর আমি যখন হসপিটাল থেকে চলে আসতে বের হলাম তখন রিয়াকে আমি ওখানে দেখি। আমি বের হয়ে আসছিলাম আর রিয়া ভেতরে যাচ্ছিল। আর সেদিন থেকে আমি রিয়াকে ভালোবাসি, যা তোরা কেউ জানতি না। তবে আমি এটা জানতাম রিয়া আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এভাবে অপমান করবে সেটা আমার কল্পনারও বাইরে ছিল। মন খারাপ করিস না, একদিন সে বুঝবে তোর ভালোবাসা, হয়তো সে সেদিন তোর কাছে ছুটে আসবে। হয়তো অনেক দেরি হয়ে যাবে। আরে বন্ধু, অপেক্ষার ফল সব সময় মিষ্টি হয়। অপেক্ষার ফল মিষ্টি হয় ঠিকই, কিন্তু অতি অপেক্ষায় সে ফলটা নষ্ট হয়ে যায়, আর তখন মিষ্টি কিনা জানাও সম্ভব না, কারণ তখন তো আর মুখে নেওয়া যাবে না। কি বলতে চাস? তেমন কিছু না, চল বাসায় যাব। আরে এসব নিয়ে মন খারাপ করিস না, চল ক্লাসে যাই। মাত্র আসলাম, ক্লাস শুরু হবে কিছুক্ষণ পর, ক্লাস করবি না? না। এটা কেমন কথা? জানিস রিয়া আমাকে কি বলছে? রিয়া আমাকে বলছে কখনো তার সামনে না যেতে। না, আমি আর ক্লাস করবো না, বাসায় চলে যাব। তোরা ক্লাস কর। তোকে ছেড়ে ক্লাস করবো না, চল বাসায় যাই। ওকে চল। একটা গুড নিউজ আছে। কি? আমি আজকে একটা ইন্টারভিউ দিব, যদি চাকরি হয়ে যায় তাহলে চাকরি করতে চলে যাব। মানে আর পড়াশোনা করবি না? করবো তো, তবে শুধু এক্সাম দিতে আসবো, আর এমনিতে সময় পেলে আসবো, নয়তো আসবো না। আমাদের ছেড়ে থাকতে পারবি? জানি না, চল বাসায় যাই। আর কেউ কিছু না বলে সবাই চলে গেলাম।
আমি সোজা রুমে এসে শুয়ে পড়লাম। মা অনেক জিজ্ঞেস করছে কী হয়েছে, আমি কিছু বলিনি। আমার ডায়েরির মাঝে একটা রিয়ার ছবি ছিল, সেটা বের করলাম আর ছবির দিকে তাকিয়ে, জানো তোমাকে যেদিন হসপিটালে দেখেছিলাম সেদিন থেকে অনেক ভালো লেগেছিল, কিন্তু তোমার খোঁজ করেও তোমাকে কোথাও পাইনি। কিন্তু মাসখানিক পর যখন তোমাকে ভার্সিটিতে দেখলাম তখন মনে হলো এবার কাছে পাবো, কিন্তু আজ যখন তোমাকে ভালোবাসার কথা বলতে গেলাম তখন তুমি আমাকে তাড়িয়ে দিলে। কেন এমন করলে? কি দোষ আমার? তোমাকে ভালোবাসা কি আমার দোষ? ছবিটা ধরে এসব ভাবছিলাম আর চোখের জল ফেলছিলাম। আমাদের ছেলেদের একটাই সমস্যা, কখনো চিৎকার করে কাঁদতে পারি না, তাই নীরবে চোখের জল ফেলতে হয়। ছবিটার দিকে তাকিয়ে কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো দেখি 2টা বাজে। হঠাৎ মনে পড়লো 3টা বাজে আমার অফিসে যাওয়ার কথা। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে এসে দেখি আপু বসে আছে। আপু, তুমি কখন আসলে? আমি সকালে আসছি। তুই ভার্সিটি থেকে আসার পরপরই মা আমাকে ফোন দিয়ে বললো তুই নাকি কেমন যেন করছিস, তাই চলে এলাম। মেয়েটা কে? কোন মেয়ে? ডুবে ডুবে জল খাও আর আমি কিছুই জানি না? কি বলছো? আর কিছু বলতে পারিনি। আমার মনে পড়ে গেল রিয়ার ছবির কথা, যেটার সাথে নিয়ে আমি ঘুমিয়েছিলাম। কি কিছু মনে পড়লো? মনে পড়েছে। ছবিটা কোথায়? ওটা। আর কিছু বলার আগে মা আসলো। তোর কি হয়েছে? এসে রুমে ঢুকে গেলি, আর কিছু বললিও না? কই কিছু হয়নি। আজ না তোর ইন্টারভিউ? ও হ্যাঁ, মনেই ছিল না। আচ্ছা আমি গেলাম। ওকে যা। আপু একটু আমার রুমে এসো। এখানে বল। আমার কিছু কাজ ঠিক করে দিবে, আসো তো। তারপর আপু আমার রুমে আসলো। কি কাগজ? কোনো কাগজ না, আমি সব কাগজ কাল ঠিক করে রেখেছি। তাহলে আমাকে ডাকলি কেন? ছবিটা কোথায়? কিসের ছবি? কার ছবি? রিয়া। বল কার ছবি? রিয়ার ছবি যেটা তুমি নিছো ওটা দাও। কি প্রেম রে ভাই তোর, দিনের বেলায়ও ছবি বুকে নিয়ে ঘুমাস? তেমন কিছু না, ছবিটা দেখছিলাম আর ঘুম চলে আসছে, এতটুকু, আর কিছু না। বাসা কোথায়? এসব পরে বলবো, আর ও আমার গার্লফ্রেন্ড না। বল বল, কাহিনী কি? আগে ছবি দাও তারপর বলছি। ওকে, এই নে ছবি, বল কাহিনী। তাহলে শোনো, আমি এই মেয়েটাকে ভালোবাসি আর আজ প্রপোজ করতে গিয়েছিলাম, কিন্তু মেয়েটা আমাকে না করে দিছে। কি, তোকে না করছে মেয়ে? বাদ দাও তো, আমার কাজ আছে, এখন যাও। ঠিক আছে গেলাম, তবে মেয়েটাকে কিন্তু তোর সাথে হেভি মানাবে। তাই না? আপু চলে গেল আর আমি কাগজপত্র নিয়ে সব বেরিয়ে পড়লাম। টেবিলের সামনে আপু বসে আছে, কিছুটা হলেও খেতে বলছে, কিন্তু আমি দেরি হয়ে যাবে বলে কিচ্ছু খাইনি। তারপর গাড়ি নিয়ে চলে এলাম BSH15 অফিসের সামনে। ঘড়ি দিয়ে তাকিয়ে দেখি আর 10 মিনিট সময় আছে 3টা বাজতে। আমি তাড়াতাড়ি করে আঙ্কেলকে ফোন দিয়ে অফিসে ঢুকে গেলাম। আঙ্কেল আমাকে একটা অন্যরকম রুমে নিয়ে গেল। চারদিকে আয়না, পুরো রুমে শুধু আমি আছি। আঙ্কেল আমাকে রুমে রেখে যাওয়ার আগে বলল, এখন থেকে তোমার ইন্টারভিউ শুরু। তারপর আঙ্কেল চলে গেল। আমি বসে আছি একটা চেয়ারে, আর সামনে একটা টেবিল, একটা পানির জগ, আর কিছু নেই। আমি বসে থাকতে থাকতে প্রায় 20 মিনিট বসলাম, কিন্তু কেউ আসলো না। আরও 5 মিনিট বসলাম, কিন্তু তাও কেউ আসলো না। আর বসে থাকতে না পেরে সামনে থাকা জগ থেকে 1 গ্লাস পানি খেলাম আর উঠে চারদিকে হাঁটতে লাগলাম রুমের ভিতর। রুমের একটা কর্নারে গিয়ে দেখলাম এমন কিছু, যাতে আমি বুঝে গেলাম আমি রুমের ভিতরে যা করছি সব কিছু কেউ দেখছে। আমি আর হাঁটাহাঁটি না করে আবারও বসে গেলাম চেয়ারে। তারপর পরই রুমে আঙ্কেল সহ 3 জন লোক আসলো। এখন তোমার ইন্টারভিউ নেওয়া হবে, তুমি পারবে তো? ইনশাল্লাহ পারবো। ওকে, কম্পিউটারটা ওকে দাও। আঙ্কেলের সাথে আসা একজন আমাকে কম্পিউটার দিল। তারপর আঙ্কেল বলল, এখানে একটা ফাইল আছে, আর সে ফাইল থেকে একটা ভিডিও আছে, সেটা বের করে দেখবে। আর দেখা শেষ হলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তারপর আরেকটা ফাইলে কিছু হ্যাকারদের আইডি আছে। বর্তমান সবচেয়ে বড় হ্যাকারের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা তো অপরাধ। হ্যাঁ অপরাধ, কিন্তু ওই অ্যাকাউন্টে সব কালো টাকা আছে, তাই ওটা হ্যাক করা দরকার। তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে যাদের অ্যাকাউন্টের টাকা উধাও হয়ে গেছে তাদেরও তো সব কালো টাকা। তাহলে হ্যাকারকে কেন খুঁজতেছেন? সেও তো কালো টাকাকে মেরে দিছে, কারো কষ্টের টাকা তো মারেনি। তুমি ভুলে যেও না, আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি, যা বলছি তা করো। তারপর আঙ্কেল চলে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, কিভাবে কি করব? তাও সামান্য একটা কম্পিউটার দিয়ে? না না, আমি পারবো না বললে মানায় না, কিছু একটা করতেই হবে। আমি কম্পিউটারে হাত দিলাম। আমি জানি এখানে যা করছি সব কেউ দেখছে, তাই আর এদিক ওদিক না তাকিয়ে আঙ্কেলের কথা মতো ভিডিওটা দেখলাম, কিন্তু তেমন কিছু গুরুত্বপূর্ণ পাইনি। তারপরের হ্যাকারের লিঙ্কটা যেটা বললো সেটা খুঁজতে লাগলাম, কিন্তু এখানে শতাধিক ফাইল আছে, ওর লিঙ্কটা কোনটা?
তারপর হাল না ছেড়ে খুঁজতে লাগলাম। কিছু সময় খোঁজার পর যখন পেলাম না, তখন মনে হলো আমি ভুল পথে যাচ্ছি, আমাকে সঠিক পথে যেতে হবে। সব ফাইল থেকে বের হয়ে আসলাম আর নতুন করে খুঁজতে শুরু করলাম। আর সাথে সাথে একটা ভাইরাস যুক্ত ফাইল চোখে পড়লো, সেটাতে ঢুকে গেলাম। তারপর 2 মিনিট খুঁজে লিঙ্কটা পেলাম, কিন্তু লিঙ্ক কোনোভাবেই ওপেন হয় না। করে নিলাম একটা চালাকি, লিঙ্কটার মতো আরও একটা লিঙ্ক বানালাম, তারপর ওপেন করলাম, কিন্তু কিছু এলো না। আবার রিফ্রেশ দিতে একটা ডিভাইসের নাম সামনে আসলো, যেটাকে ডিঙ্গিয়ে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে হবে। কিন্তু এভাবে করতে গেলে অনেক সময় লাগবে, তাই অন্যভাবে ট্রাই করলাম। আগে যে ডিভাইসটা সামনে আসলো সেটা হ্যাক করলাম, তারপর ওই ডিভাইসের সব ইনফরমেশন কপি করে আমার ডিভাইসে নিয়ে আসলাম। ইনফরমেশনগুলো 5 মিনিট দেখে নিলাম, তারপর হ্যাক করা ডিভাইসটি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করলাম, কিন্তু অ্যাকাউন্টের ভিতরে কোনোভাবেই ঢুকতে পারছি না। পাসওয়ার্ড অনেক হার্ড করে দেওয়া। তারপর হ্যাক করা ডিভাইসটি ড্যামেজ করে দিলাম। পুরো ব্যাংকের কাজটা আমার ডিভাইসে নিয়ে আসলাম। এখন আমার ডিভাইসের সাথে ব্যাংকের ডিভাইস কানেক্ট করা। আমি আবারও ট্রাই করলাম ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। সময় প্রায় 20 মিনিট চলে গেল। তারপর কিছু একটা ভেবে আমি কম্পিউটার ছেড়ে রুমের মধ্যে হাঁটা শুরু করলাম। আমার হাঁটা দেখে আমার উপর যারা লক্ষ্য রাখছে তারা অবাক হয়ে গেল। আমি 2 মিনিট হাঁটার পর কিছু একটা ভেবে আবারও কম্পিউটারের সামনে বসে পড়লাম। তারপর একটা ফাইল বানালাম, ফাইলের নাম দিলাম পাসওয়ার্ড। ফাইলের মধ্যে একটা ভাইরাস মেক করলাম, ফাইলটা আর একটা ডিভাইসে কানেক্ট করে ওটাতে সেন্ড করে দিলাম। ফাইলটা লোডিং হচ্ছে, 100% হতেই আমার স্ক্রিনে সাকসেসফুল লেখা আসলো, আর সাথে সাথে আমি দাঁড়িয়ে গেলাম। আর সাকসেসফুল লেখাটা যেতেই যেটা দেখলাম, বিশ্বাস করেন পাঠকরা, মোটেও প্রস্তুত ছিলাম না সেটার জন্য। ওই ফাইলে মাত্র 10,000 টাকা দেখাচ্ছে। আমার মাথায় রাগ উঠে গেল। পুরো 30টা মিনিট সময় দিয়ে মাত্র 10,000 টাকা। যাক, অপারেশন তো সাকসেসফুল হয়েছে। আমি কম্পিউটার ছেড়ে সামনে থেকে 1 গ্লাস পানি খেলাম। গ্লাস রাখতেই কেউ দরজা খুলে ভেতরে আসলো। দেখলাম আঙ্কেল সহ আরও একজন ভিতরে আসলো। গুড জব বেটা। এখানে তো মাত্র 10,000 টাকা দেখাচ্ছে। হ্যাঁ, যা আছে তাই দেখাচ্ছে। মানে? ওটা আমার অ্যাকাউন্ট, সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে রাখছিলাম, তুমি তো তা ভেঙে ফেললে। আমরা সবাই চেষ্টা করেছি 3 দিন ধরে সিকিউরিটি সিস্টেমটা ভাঙার জন্য, কিন্তু কেউ পারেনি। স্যারই সিস্টেমটা দিয়েছেন, কিন্তু তুমি। পাশের জন আঙ্কেলের সিনিয়র, মানে সিইও স্যার। কেমনে কি করলে তুমি? এই সিস্টেমটা দিতে আমার পুরো 1 দিন সময় লাগছে, আর তুমি মাত্র 30 মিনিটে তা ভেঙে দিলে। আসলে স্যার। গুড জব, আজ থেকে তুমি আমাদের সাথে আছো। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। তোমার কাগজগুলো দাও, সাইন করে দিচ্ছি। আজ থেকে তুমি আমাদের সাথে আছো। পরশু থেকে তোমার ট্রেনিং শুরু। মনে রাখবা, তোমার কাজ কি সেটা যাতে কেউ না জানে। জি স্যার। আজ তুমি আসতে পারো, কাল সকাল 10টায় চলে আসবা। ওকে স্যার, আসি। তারপর আমি চলে আসলাম। অনেক খুশি আমি, কারণ এত বড় একটা টিমের সাথে কাজ করব। বাসার দিকে মিষ্টি নিয়ে রওনা দিলাম। জানি এখন আপু বাসায় আছে, বিকাল টাইম, তাছাড়া আপু আজকে অফিস থেকে আগে চলে আসছে। মিষ্টি নিয়ে বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। একটু পর আপু এসে দরজা করলো। হাতে এসব কি? মিষ্টি। কিসের মিষ্টি? যে চাকরির জন্য আমি গিয়েছিলাম সেটা হয়ে গেছে। সত্যি? নাও মিষ্টি খাও। ডাইনিং টেবিলে সব প্যাকেট রেখে মিষ্টি বের করে আপুকে খাইয়ে দিলাম। মা কোথায়? আছে রুমে, দাঁড়া আমি ডেকে দিচ্ছি। আপু মাকে ডেকে আনলো, তারপর মাকেও মিষ্টি খাইয়ে দিলাম। তারপর রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম, তারপর নাস্তা করে নিলাম। দুপুরে ভাত খাইনি, তাই নাস্তা করে আড্ডা দিতে বের হলাম। জানি না আর কখনো তাদের সাথে আড্ডা দেওয়া হবে কি না। মন খারাপ, তাও কিছু করার নেই। আমি রাশেদার মাহমুদকে ফোন দিলাম আর আড্ডার জায়গায় আসতে বললাম। আমি রিক্সা নিয়ে চলে গেলাম নদীর পাশে আড্ডা দিতে। সবার সাথে অনেক আড্ডা দিলাম। আসার সময় রাত হয়ে গেল, তাই 3 জন মিলে একটা রেস্টুরেন্টে ঢুকে ডিনার করে নিলাম। তারপর বিদায় নিয়ে চলে এলাম। রাত অনেক হয়েছে, তাই আপু আর মাকে ফোন দিয়ে খেয়ে নিতে বললাম। আমি বাসায় এসে কলিং বেল ছাপ দিতেই আপু দরজা খুলে দিল। আজকে এত রাত করলি যে? আসলে আজ একটু বেশি আড্ডা দিয়ে ফেললাম। জানি না আর কখনো এমন আড্ডা দেওয়া হবে কিনা। ঠিক আছে, মন খারাপ করিস না, যা গিয়ে ঘুমিয়ে পড়। ওকে, তুমিও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। আপু চলে গেল, আমি রুমে চলে এলাম। তারপর কিছু একটা ভেবে রিয়ার ছবিটা বের করলাম। আমি ছবিটা দেখে ভাবতে লাগলাম হাজার কথা। ছবিটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আপু কান ধরে টেনে তুললো। কি ব্যাপার, এভাবে তুললে কেন? ভার্সিটিতে যাবি না? যাবো তো। কয়টা বাজে দেখছিস? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। এতক্ষণ পর ডাকলে? কি আর করার, আগেও ডাকছি তুই উঠলি না, তাই কান ধরে তুললাম। তা আজ তুমি অফিসে যাওনি? আজ অফ ডে। ও,
তাহলে তুমি আজ বাসায় থাকবে? হুম। ওকে, বিকালে তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আপু ফ্রি থাকলে আপুকে নিয়ে প্রায় সময় ঘুরতে বের হই। ওকে, এখন রেডি হয়ে নি, ভার্সিটিতে যেতে হবে তো। ওকে, তুমি যাও, আমি আসছি। তারপর আপু চলে গেল। আমি ফ্রেশ হতে গিয়ে মনে পড়লো রিয়ার ছবির কথা, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি বিছানার ছবি নেই। আমি জানি ছবিটা আপু সরিয়েছে, তাই রেডি হয়ে আপুর কাছে গেলাম। প্রচুর খিদে পেয়েছে। দেখো কি আছে, দাও, খিদে পেয়েছে। বস, খাবার দিচ্ছি। আপু খাবার দিল, আমি খেয়ে নিলাম। মা আর আপু আগে খেয়ে নিছে, তাই আমি একাই খেলাম। আপু, তুমি কি কালকের ছবিটা আবারও নিছো? হ্যাঁ, ওটা তোর কম্পিউটারের সামনে রাখছি, ওটা নিয়েই তো সারাদিন পড়ে থাকিস। ঠিক আছে, আমি গেলাম, কথা বাড়াতে চাইনি। ওকে, যা। তারপর আমি রুমে গিয়ে ছবিটা নিয়ে ভার্সিটিতে চলে গেলাম। আজকে কোনো ক্লাস করব না, তাই বই খাতা কিছু নেইনি। রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে গেলাম। রাশেদ আর মাহমুদ আগে থেকে বসে আছে, আমিও তাদের কাছে গেলাম। কিছু সময় আড্ডা দিলাম আর রিয়াদকে খুঁজতে লাগলাম। সেটা যদিও রাশেদ বা মাহমুদ জানে না। আরও কিছু সময় আড্ডা দেওয়ার পর হঠাৎ রিয়াকে দেখলাম। আমি রাশেদ আর মাহমুদকে বসতে বলে রিয়ার কাছে গেলাম। রিয়া, কি হয়েছে আপনার? কালকের থাপ্পড়টা কি আবার খেতে ইচ্ছে করছে? আমি তোমাকে কিছু বলতে চাই। কি কথা বলবেন তাও আমি জানি, এখন যান, নয়তো কালকের মতো মার খাবেন আবার। এই মেয়ে কি বলি তা শুনবে তো, শুধু দৌড়ের ওপর থাকো কেন? আপনার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। তোমার না থাকলেও শুনতে হবে। যদি না শুনি? শুনতে তোমাকে হবে। না, আমি শুনবো না। রিয়া চলে যেতে লাগলে রিয়াকে যেতে না দিয়ে ওর হাত ধরে ফেললাম। প্লিজ যেও না, শুধু একটা কথা শুনেছ? ঠিকই শুনেছেন। রিয়া আমাকে চড় মারলো। আমাকে চড় মারছে দেখে রাশেদ আর মাহমুদ দৌড়ে এলো আর রিয়াকে বলল, তোমার কি হয়েছে রিয়া? সে কখন থেকে দেখছি রবি তোমাকে কিছু বলতে চাচ্ছে, তা তুমি শুনতে চাচ্ছ না কেন? আমি জানি কি বলবে। তাহলে বল, কি বলবে? ভালোবাসা ছাড়া আর কি বলবে? এটা চিনল ওকে, ও তোমাকে ভালোবাসি বলতে আসেনি। তাহলে তুমি জিজ্ঞেস করো কি বলতে এসেছে। কি বলবেন? কি হলো বল, কি বলবি? রিয়া, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আর কিছু বলতে পারলাম না। জানতাম তো এটাই বলবেন। আমার কথা শেষ হয়নি। ওকে, তাড়াতাড়ি বলেন। তুমি কাল বলেছিলে না যেন তোমার সামনে আর না আসি? আজ থেকে সত্যি চলে যাব, আর কখনো এই ভার্সিটিতে আসবো না। সত্যি ভালোবাসি তোমায়, ভালো থেকো। আর কখনো তোমাকে বিরক্ত করার জন্য আসবো না। আল্লাহ হাফেজ। এই বলে আমি ওখান থেকে কিছু দূর এলাম আর আমার পেছন পেছন রাশেদ আর মাহমুদ এলো। তোরা গিয়ে ক্লাস কর, আমি বাসায় চলে যাব আর কালকে চাকরিতে চলে যাব। জানি না আর কখনো তোদের সাথে কথা হবে কিনা ভাবে, তবে মনে রাখিস তোরা সবসময় আমাকে পাবি। ভালো থাকিস। তারা কিছু বলতে গিয়েও বলতে পারেনি। আমি চলে এলাম বাসায়। বন্ধু আর প্রিয় মানুষটাকে ছেড়ে আসতে হলো আজ। জীবন সারাদিন বসে বসে কাটালাম। বিকালে আপুকে নিয়ে ঘুরতে বের হলাম। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। আপু আর আমি পাশাপাশি বসলাম। তোর খুব মন খারাপ, তাই না? একটু। আমি দেখতেছি একটু নাকি বেশি। বাদ দাও তো। তা আজ কি তোর গার্লফ্রেন্ডকে পটাতে পারলি? আপু আর আমি খুব ফ্রি। আমার গার্লফ্রেন্ড কবে হলো, কখন? ঠগ। সত্যি পটাতে পারিনি। আবার রিজেক্ট করলো? আমি তেমন কিছু বলিনি আজ। তাই নাকি? তা কি বললি? বেশি কিছু না, শুধু বিদায় নিয়ে চলে এলাম। এটা কি বলিস? এটাই করছি। আপু আর আমি কথা বলতে বলতে পার্কে চলে এলাম। রিক্সা ভাড়া দিয়ে পার্কে ঢুকলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর যখন আপু বাদাম খাবে বলল, আপুকে নিয়ে বাদাম খেতে গেলাম। পাশে একটা ব্রেঞ্চে গিয়ে আপু আর আমি বসলাম। দুজনে বাদাম খাচ্ছিলাম। হঠাৎ আপু বসা থেকে দাঁড়িয়ে গেল। আপুর এভাবে দাঁড়িয়ে যাওয়া দেখে আমি হালকা ভয় পেলাম আর আমিও দাঁড়িয়ে গেলাম। আপু, তুমি এভাবে দাঁড়ালে কেন? কি হয়েছে? তুই বুঝবি না কি হয়েছে, চল এখান থেকে যাই। আরে আসিফ, তো কি হয়েছে বলো? এটা বলে পেছনে তাকাতে একটা বড় শখ খেলাম, কারণ পেছনে দেখলাম রিয়া আর একটা ছেলে বসে আছে। আমি জানতাম রিয়ার কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে এটাকে? চল এখান থেকে। চলো। আমি আর আপু পার্ক থেকে বের হয়ে গেলাম। আবারও রিক্সা নিয়ে বাসার দিকে আসছিলাম। হঠাৎ আমাদের সামনে একটা গাড়ি এসে থামলো। আমরা চুপচাপ দেখছিলাম। হঠাৎ এভাবে গাড়ির সামনে থামায় একটু খটকা লাগলো। তাও দেখার বিষয় কি হয়। গাড়ি থেকে একটা লোক নামলো, যাকে হয়তো আমি আগে দেখেছি। কে হতে পারে চিন্তা করতে লাগলাম। হঠাৎ মনে পড়লো উনি তো সেই লোক যাকে আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আর তার নামটা যেন কি, ও হ্যাঁ পেয়েছি, উনি হচ্ছে শফি আহমেদ। উনি গাড়ি থেকে নেমে আমাদের সামনে আসলো। দেখলাম আপু অনেকটা অবাক। আরে তুমি যে, কোথায় যাচ্ছ? জি আঙ্কেল, বাসা দিকে যাচ্ছিলাম। আপনি হঠাৎ এভাবে? হ্যাঁ আমি। কি ভয় ফেলেটা কি?
না আঙ্কেল, ভয় পাবে কেন? কিন্তু হঠাৎ এভাবে পথ আটকালেন তাই একটু অবাক হলাম। আমি কে যদি জানতেন তাহলে সামনে দাঁড়াতেও খাপতেন, আর আপনি বলছেন আমাকে ভয় পাইছি নাকি? বাই দ্য ওয়ে, উনি কে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে মা তুমি? আঙ্কেল, এটা হচ্ছে আমার আপু। তাই? তা মা, তোমাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে। জি আঙ্কেল, আপুকে আপনি চিনবেন। তেমনই তো মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। সাংবাদিক রুবাইয়া নাসরিন, হয়তো খবরে দেখেছেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তা মা, ভালো আছো তো? জি আঙ্কেল, ভালো। আপনি ভালো আছেন? ভালো। তা তোমাকে দেখা করতে বললাম, তুমি দেখা করলে না যে? আঙ্কেল, আসলে অনেক ব্যস্ত ছিলাম তো, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। এই কার্ডটা রাখো, এটা আমার বাসার কার্ড। সময় পেলে এসো একদিন, তোমার সাথে গল্প করব। জি আঙ্কেল, সময় পেলে আসবো। ওকে, আসি তাহলে। জি অবশ্যই। তারপর উনি চলে গেল। আমাদের রিক্সা চলতে থাকলো আবারও। কে লোকটা? বলছিলাম না, একদিন একটা লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ হসপিটালে নিয়ে যাচ্ছিল না, আর আমি গিয়ে লোকটাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। এটাই কি সেই লোক? হ্যাঁ, এটাই সেই লোক। ওকে, নাম? মানে? আরে বোকা, বাসায় আসছি, নাম এবার। কথা বলতে বলতে কখন এসে গেলাম বুঝতে পারিনি। ও হ্যাঁ, খেয়াল করিনি। গেলাম। আপু বাসায় ঢুকে গেল। আমি রিক্সা ভাড়া দিয়ে বাসায় ঢুকলাম। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাশেদকে ফোন দিলাম, কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। কি করছিস? শুয়ে আছি। কি বলছিস? এই সময় তো আড্ডা দেওয়ার কথা। তুই না থাকলে কি আড্ডা দেওয়া হয়? মন খারাপ করিস না। তুই কি করিস? কিছু না, বসে আছে। রিয়ার কথা ভাবছিস তাই না? আরে না। বুঝি বুঝি। ওকে, তুই বুঝতে থাক, রাখলাম। তারপর ফোন কেটে দিলাম। সত্যি রিয়ার কথা খুব মনে পড়ছে। ওকে কতটা ভালোবাসি সেটাও বুঝেনি। জোর করলে আর ভালোবাসা হয় না। আজ আর কোনো পড়াশোনা হয়নি। প্রায় রাত 11টা পর্যন্ত আপু আর আমি আড্ডা দিলাম। তারপর ঘুমিয়ে গেলাম খেয়ে। ব্রেকিং নিউজ, এত মাত্র জানা গেল ব্যাংকের সব টাকা আরকে লুটপাট করেছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় উঠেছে। কেউ বলছে আরকে এমন কাজ করতে পারে না, আবার কেউ বলছে আরকে ছাড়া আর কেউ এমন কাজ করতেই পারে না। পুলিশ জানিয়েছে আরকের বাসার ঠিকানা পেয়ে গেছে। তার বাসার চারপাশে পুলিশ ঘিরে রাখছে। পুলিশের সিনিয়র অফিসার গিয়ে তাকে অ্যারেস্ট করবে বলে জানা যায়। পুলিশকে আরকের খোঁজ দিচ্ছে তারই বন্ধু মাহমুদ হাসান আরমান। এই কথাটা আমাদের স্থানীয় পুলিশ প্রধান জানান। আর কিছু সময় পর আরকে গ্রেপ্তার করতে বের হবেন স্থানীয় পুলিশ প্রধান, সাথে আরও থাকবে সিনিয়র কমান্ডো। কারণ আরকে কখন কি করে বসে তার কোনো হিসাব নেই। যদিও তাকে ধরতে যাচ্ছে, কিন্তু সবার মনে এক অজানা ভয় কাজ করছে। সবার একটাই প্রশ্ন, আরকে কি ধরা সম্ভব হবে, নাকি এত পুলিশ পাহারা দিয়েও আরকে ধরা যাবে না? সবার আগে জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনাদের সাথে আমি আছি রুবাইয়া নাসরিন। পুলিশ আমার বাসার দরজা ভেঙে ভেতরে চলে আসছে। আমি পালাতে গিয়েও পারছি না। শেষে উপায় না পেয়ে জানালা দিয়ে লাফ দিলাম। ও মা গো, কোমর বাংলো রে। এই একদম চিল্লাবি না, কতবার ডাকতে হয় তোকে? হ্যাঁ, আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখছিলাম। ঘুমেছিলাম তো। আর কত ঘুমাবি? ওঠ এবার। উঠছি। তারপর আপু চলে গেল। আমি উঠে বসলাম। কি ভয়ানক স্বপ্ন দেখলাম। কি হতে যাচ্ছে আমার সাথে? কোনো খারাপ কিছু? না, আর ভাবতে পারছি না। উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করতে টেবিলে বসলাম। নাস্তা করে রেডি হয়ে বের হলাম। অফিসে যাব। BSH 15-এর গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। আঙ্কেলের সাথে দেখা হলো। কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি ভালো আছেন? ভালো। তোমার বাসার সবাই কেমন আছে? জি ভালো। শোনো, তুমি এখানে প্রকাশ্যে আর আসবে না। মাস্ক পরে আসবে, যাতে কেউ তোমাকে না চেনে। ওকে আঙ্কেল। নাও, এটা পরে নাও। একটা মাস্ক দিল। আমি মাস্কটা পরে নিলাম। আঙ্কেল আমাকে সবার সাথে পরিচয় করে দিল। যদিও শুধু নামটা জানে, কেউ কারো চেহারা দেখতে পারে না। আঙ্কেল আমাকে একটা টেবিল দেখিয়ে দিল। আমি সেখানে গিয়ে বসলাম। আঙ্কেল আমাকে সব কাজ বুঝিয়ে দিলেন। আমি কম্পিউটার ওপেন করলাম। সবার সামনে একটা বড় মিশন, হ্যাকারকে ধরা। কে এই হ্যাকার? আমি কিবোর্ড চাপ দিলাম। কষতে লাগলাম হ্যাকারকে। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু হ্যাকারের কোনো খোঁজ পাচ্ছি না। CEO সব বড় বড় অফিসার চাপ দিতে লাগলো হ্যাকারকে খুঁজে পাওয়ায়। ওনারা সোজা দোষ দিচ্ছে আমাদেরকে। আমরা টাকা হাতিয়েছি, নয়তো হ্যাকারকে ধরতে আমাদের কাছে এত সময় লাগতো না। ওনারা আমাদেরই দোষ দিচ্ছেন সব। কিছুতেই করতে পারছি না কিছু। খুঁজতে খুঁজতে 3 দিন হয়ে গেল, তাও কোনো কিচ্ছু হচ্ছে না। আমি রাতের বেলায় বাসায় বসে কাজ করছিলাম। হঠাৎ ইমেল আসলো। ওপেন করে দেখি কিছু নাম্বার আর একটা ভয়েস। আমি ভয়েসটা প্লে করলাম। আমাকে ধরতে যাওয়া তোদের কাছে বোকামি ছাড়া আর কিছুই নয়।
ভুলে যাও ব্যাংকের কথা। যাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাওয়া হয়ে গেছে তারা কেউ কষ্ট করে টাকাগুলো কামাই করেনি, সব গরিবদের টাকা মেরে ব্যাংকে জমিয়েছে। সো ভুলে যাও ব্যাংক ডাকাতির কথা। আমি বয়স শুনে বুঝতে পারলাম এটাই সেই মেয়ে যে টাকাগুলো মেরে দিছে, আর নাম্বারগুলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ভালো করে মিলিয়ে দেখলাম নাম্বারগুলো সব বড় বড় লোকের নাম্বার, যাদের ব্যাংকে টাকা পড়ে থাকে। কত টাকা অ্যাকাউন্টে থাকে তা তারাও জানে না। মেয়েটির কাছে আমি বয়স দিতে গিয়ে দেখি ইমেল আর ওর দেওয়া বয়স নাম্বার সব হাওয়া হয়ে গেছে। মেয়েটাকে চিনতেও পারলাম না, কারণ বয়সগুলো তার ছিল না, কারণ বয়সগুলো চেঞ্জ করা। চিন্তা করলাম যে এই মেল দিয়ে আমাকে নক করেছে, সেই ইমেল দিয়ে তাকে ট্র্যাক করব, কিন্তু আর তা হলো না। শেষ উপায় না পেয়ে আরেকটা কাজ করে নিলাম। এবার থেকে কেউ কিছু দিলে সেটা ডিলিট করলেও আমার একটা আলাদা ফাইলে রেকর্ড হয়ে যাবে। সব সেটিং করে অনেক রাত হয়, ঘুমিয়ে পড়লাম। সকালে অফিসে যাওয়ার আগে কম্পিউটার ওপেন করতে গিয়ে দেখি স্ক্রিনে লেখা আছে IJR। বুঝে গেলাম আমার কম্পিউটারও লেডি হ্যাকার হ্যাক করে নিয়েছে। এটা থেকে মাথা পুরো আগুন লেগে গেল। কম্পিউটারের কিবোর্ড হাত দিলাম, কোনোভাবেই কম্পিউটার ওপেন হচ্ছে না। ভাবলাম আবার সেই পুরনো হামিটাকে সবার সামনে আসতে হবে। কম্পিউটার এভাবে রেখে অফিসে চলে গেলাম। আঙ্কেলের সাথে দেখা হতে জিজ্ঞেস করলো কেমন আছি। কিছুক্ষণ কথা বলার পর আঙ্কেল একটা কথা ছিল। বলো, কি কথা? আমি আর জব করবো না। কি বলছো তুমি সব? আমার পারিবারিকভাবে একটু প্রবলেম হচ্ছে, তাই। তাতে সমস্যা কি? ছুটি নিয়ে যাও। অনেক দিন ছুটি লাগবে, ছুটি নিলে। কতদিন লাগবে? 1 মাস? ততদিন নাও লাগতে পারে। ওকে, 1 মাস ছুটি দিলাম তোমাকে। সব সমস্যা শেষ হলেই তুমি অফিসে এসো। ওকে আঙ্কেল, কাল থেকে তাহলে ছুটি কাটাবো। আজকে অফিস করবা? হ্যাঁ, আজ অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আগে সেগুলো ঠিক করে নেই। ওকে, করে নাও। তারপর আমি আঙ্কেলের কাছে বিদায় নিয়ে অফিসিয়াল কম্পিউটারটা ওপেন করলাম, কিছু ফাইল কপি করে নিজের পেন ড্রাইভে নিলাম। তারপর আঙ্কেলকে বলে বাসায় চলে এলাম। অনেক দিন ধরে ভার্সিটিতে যাওয়া হয় না, বন্ধুদের সাথেও তেমন একটা কথা হয় না, ফোনে 2-1 মিনিট মাত্র কথা হয়। আজ একটু ভার্সিটি থেকে ঘুরিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। আবার বাসা থেকে বের হয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। যাওয়ার আগে রাশেদ আর মাহমুদকে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না, হয়তো ক্লাসে আছে। আমি রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে গেলাম। সবাই এই সময় ক্লাস করে, তাই আমি গিয়ে একটা ফাঁকা জায়গায় বসলাম। মন খারাপ, তাই চুপ করে বসে আছি। অনেকে আশেপাশে বসে আছে, সবাই কত রকমের কথা বলছে, কিন্তু আমি দেবদাস হয়ে বসে আছি। কিছুক্ষণ পর একটা ক্লাস শেষ হতেই রাশেদ ফোন দিল। হ্যাঁ বল। আমি বাইরে বসে আছি। মানে? ভার্সিটিতে আসছি, তোরা ফ্রি থাকলে বাইরে আয়। না, এখন ইম্পর্টেন্ট ক্লাস আছে, তুইও ক্লাস করতে আয়। ওকে, আসছি। তারপর ফোন কেটে দিলাম। তাড়াতাড়ি করে ক্লাসের দিকে হাঁটতে লাগলাম। পথের মধ্যে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা। কেমন আছো? জি স্যার, ভালো। আপনি ভালো আছেন? তুমি কয়েকদিন ধরে ভার্সিটিতে আসছো না কেন? স্যার, আসলে একটা জব করতেছি, তাই ভার্সিটিতে আসতে পারছি না। কি জব করো? তেমন বড় কিছু না স্যার। তা এখন কোথায় যাচ্ছ? স্যার, একটু ভার্সিটিতে আসলাম, আর এখন একটা ক্লাস করতে যাচ্ছি। ওকে, যাও, মনোযোগ দিয়ে ক্লাস করো। জি স্যার। তারপর স্যার চলে গেল। আমি ক্লাস করতে রুমের সামনে আসলাম। রুমে ঢুকে দেখি রিয়া আর একটা ছেলে পাশাপাশি বসে আছে। ছেলেটা অন্য কেউ নয়, পার্কে দেখা ছেলেটা। তাহলে কি রিয়ার বয়ফ্রেন্ড আছে? দরজায় দাঁড়িয়ে এসব ভাবছিলাম, তখনই পেছন থেকে কেউ একজন বলল, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? আমি পেছনে তাকাতেই দেখি স্যার, এটা স্যারের ক্লাস। সরি স্যার, খেয়াল করিনি। ওকে, গিয়ে বসো, তোমার সাথে কথা আছে। আমি গিয়ে রাশিদের পাশে বসে পড়লাম। আর আমি রুমে ঢোকার সময় খেয়াল করলাম রিয়া কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে। আমি সিটে বসতে না বসতেই স্যার আবার ডাক দিল। আমি স্যারের কাছে গেলাম। কেমন আছো? এতদিন কোথায় ছিলে? ক্লাসে দেখি নাই কেন? স্যার, আমি একটা চাকরি করতেছি, তাই কিছুদিন ক্লাসে আসতে পারিনি, আর সামনে কয়েকদিন আসতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, আমার এখানে থাকলে অনেকের ক্লাস করতে অসুবিধা হয়, তাই ক্লাসে আসি না। কথাটা রিয়াকে উদ্দেশ্য করে বললাম, সে ঠিকই বুঝলো। কার অসুবিধা হয় তুমি ক্লাস করলে? আর কেনই বা অসুবিধা হয়? হয়তো আমাকে ভালো লাগে না। কে সে? বাদ দিন স্যার, কাউকে ছোটো করার মন মানসিকতা আমার নেই। স্যার একটু আমার সাথে বেশি ফ্রি, বলতে গেলে বন্ধুর মতো। এক এলাকায় থাকি, তাই স্যার আমাকে ভালো করে চেনে। ওকে, যাও, গিয়ে বসো। তারপর আমি চলে গেলাম। সিটে গিয়ে আবারও বসে পড়লাম। স্যার সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা এখানে পড়তে আসছো, কাউকে ছোট করতে নয়। আর যদি তোমাদের ক্লাস করতে অসুবিধা হয় তাহলে নিজে থেকে বেরিয়ে যাও। কাউকে বের হয়ে যেতে বলার সাহস তোমরা কোথায় পেয়েছো?
একটা কথা সবাই মনে রাখবে, পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করলেই তুমি দামি হতে পারবে না। তোমাকে দামি হতে গেলে তোমার মন মানসিকতা উন্নত করতে হবে। ভালো মানসিকতার মানুষই ভালো হয়। বেশি সার্টিফিকেট অর্জন করলেই ভালো মানুষ হওয়া যায় না। স্যারের কথাগুলো শুনে রিয়া আগুনের মতো ফুলছে, কিছু বলতেও পারছে না। তারপর স্যার ক্লাস শুরু করলো। স্যারের ক্লাস শেষ করে সবাই বের হয়ে আসলাম, রাশেদ, আমি আর মাহমুদ। গিয়ে একটা ফাঁকা জায়গায় বসলাম আর আড্ডা দিচ্ছিলাম। তখনই রিয়ার সামনে এসে দাঁড়ালো। আমি কিছু না বলে বসে আছি, হয়তো স্যারের রাগগুলো আমার উপর ঝাড়বে। কিছু না বলে রিয়া আরও রেগে গেল। তাও আমরা তিনজন আড্ডা দিতে লাগলাম। তুই না বলেছিলি কখনো আমার সামনে আসবি না? আপনি এভাবে কেন কথা বলছেন? তোর সাথে এর থেকে ভালো করে কথা বলা যায় না। কি বলেছিলি কখনো আমার সামনে আসবি না, তাহলে আজ আসলি কেন? আর স্যারকে এসব কেন বললি? স্যার জিজ্ঞেস করছে আমি কেন ক্লাসে আসি না, তাই আমি বললাম কেন ক্লাস করি না। তাই বলে? আর কিছু বলতে না দিয়ে, প্লিজ জান, তো ভালো লাগছে না। রিয়া কিছু বলতে না পেরে গোছ করতে করতে চলে গেল। আমরাও আড্ডা দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ভার্সিটি ছুটি দিল। আমরা তিনজন বাইরে গিয়ে নাস্তা করলাম। আজ অনেক দিন পর দেখা। সবাই আড্ডা দিয়ে একেবারে বিকালে বাসায় গেলাম। আজ থেকে আর কখনো দেখা হবে কিনা জানি না। সবার থেকে বিদায় নিয়ে আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ গতবারের স্বপ্নটা আবারও দেখলাম। এবার হালকা খটকা লাগলো। কি হতে পারে? কেন আমার সাথে এমন হচ্ছে? ঘুম ভেঙে যেতে দেখি রাত 2টা। সকালবেলা ঘুম থেকে উঠে টিভির সামনে বসলাম। ব্রেকিং নিউজ। সম্প্রতি একটা মাধ্যমে জানা গেল আর কে আবারও আমাদের মাঝে আসছে। তবে এবার জানা গেল সে সবার সামনে আসবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কয়েক বছর আগে বাংলাদেশের ব্যাংক থেকে টাকা হাতিয়েছিল হ্যাকাররা, কিন্তু আরকে সেই টাকা আবারও জনগণের মাঝে ফিরিয়ে দেয়। আর এবার ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়া আরকে আবারও জেগে উঠেছে। সবার আগে তাজা খবর পেতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনাদের সাথে ছিলাম রুবাইয়া নাসরিন। খবরটা শুনে অনেকে খুশি হলেও কিছু কিছু মানুষ প্যান্ট ভিজিয়ে ফেলল। যদি আর কে আবারও ডার্ক ওয়েবে প্রবেশ করে তাহলে তো কারো অবস্থা ঠিক থাকবে না, এমনকি BSH-15 কেও নাড়িয়ে তুলবে। আমি খবরটা শুনে মুচকি হাসলাম। এই হাসির মানে কারো জানা নেই। হঠাৎ একটা মেইল আসলো। হাজার চেষ্টা করেও আমাকে ধরতে পারবে না আরকে। যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে ব্যাগ লুটপাটে তোমাকে জড়িয়ে দেব। রিপ্লাই দিলাম, সেটা না হয় পরে দেখা যাবে। আগে তো দেখি আপনি কত বড় হ্যাকার। অবশ্য এত দুঃসাহসিকতার ফল কিন্তু আপনাকে দিতে হবে। আজ থেকে আপনার ঘুম হারাম করে দিলাম। পারলে করে দেখাও, দেখি তুমি কি করতে পারো। ওকে, দেখেন তাহলে আমি কি করতে পারি। আর কিছু বলার আগে ইমেল উদাও। আমি রাতের বেলায় কম্পিউটার ওপেন করতে গিয়ে লেটি হ্যাকার আবারও আমার কম্পিউটার হ্যাক করে নিছে। অবশ্য এটাই আমি চেয়েছিলাম, যাতে তাকে ধরতে আমার কোনো সমস্যা না হয়। সে তো আর জানে না কার কম্পিউটারে হাত দিছে। অফিস থেকে ছুটি নিয়েছি 2 দিন হলো। আজ আঙ্কেল আমাকে ফোন দিয়ে যা বলল তা শুনে আমি পুরাই অবাক। আঙ্কেল আমাকে বলল, তুমি কোথায়? আঙ্কেল, বাসায় কেন? কি হয়েছে? তুমি এখনই পালাও, তোমার বিপদ আছে। কি বলছেন এসব? যা বলছি করো, বিশ্বাস না হলে খবরে দেখো। আমি আর কিছু না বলে টিভি অন করতে দেখি খবরে বলতেছে BSH-15-তে একজন নতুন লোক কাজ করছে আর জানা গেছে ব্যাংকের সব টাকা সে হাতিয়ে নিছে। আমি খবরটা শুনে আকাশ থেকে পড়লাম। আমি তো কোনো টাকা মারিনি, তাহলে এসব তারা কিভাবে বলল? ফোনে আবারও কল আসে। বের করে দেখি ব্ল্যাঙ্ক নাম্বার। অবাক হলাম, এটা আমার পার্সোনাল নাম্বার। খুব আপন কেউ ছাড়া কারো কাছে এই নাম্বার নাই। তাহলে এই নাম্বারটা কোথায় পেল? ফোন রিসিভ করতে অবাস থেকে, কি ব্যাপার, এত ভয় পাওয়ার কি হলো? বলেছিলাম না আমাকে ধরতে এসো না। দেখলে তো আমাকে ধরতে এসে নিজের কি হলো। কে আপনি আর আমাকে কেন এসব জড়ালেন? আমি যেই হই, আমার কথা না শোনাই আজ তোমার এমন অবস্থা। আপনি জানেন আমি চাইলে কি করতে পারি? ও হ্যাঁ, আরেকটা কথা ভুলে গিয়েছিলাম। তুমি কি সত্যি BSH-15-তে নতুন এসেছো নাকি আগেও এসব জানো? তা আপনাকে কেন বলবো? বলতে হবে না, আমি জানি কে তুমি। আরকে নামটা আমার খুব প্রিয়, আর তুমি সে আরকে। আপনি এসব কিভাবে জানলেন? জানি জানি, আমি আরো অনেক কিছুই জানি, তোমার পুরো পরিচয় জানি। শুধু একটাই সমস্যা, এত করেও তোমার ছবি খুঁজে পেলাম না। তোমার একটা ছবি পাঠিয়ে দিও তো। কখনো না। আপনি এত ভালো হ্যাকার হলে সে কবে আমার ছবি বের করে নিতেন। আর যাই হোক, আপনার এই ভুলের মাসুল দিতে হবে। ফোন কেটে দিলাম। আবারও আঙ্কেল ফোন দিল। কি করবো এখন? আমি জানি তুমি সব করনি, আর তুমি নিজেকে নির্দোষ প্রমাণও করতে পারবে, কিন্তু তোমাকে সরকার সেই সময় দিবে না।
তুমি এখন একটাই কাজ করতে পারো, তুমি পালিয়ে যাও। ওকে, দেখছি কি করা যায়। আমি ওই আরকে, যে সাইবার ওয়ার্ল্ডের কিং, যাকে সবাই এই নামে চেনে। কিন্তু দুঃখের কথা, আমি লেডি হ্যাকারকে ধরার তেমন কোনো ট্রাই করিনি, কারণ টাকাগুলো কোনো গরিব বা নিজের কামাই করা টাকা ছিল না, তাই ধরার কোনো চেষ্টা করিনি। তাও ওই লেডি আমাকে তার জালে জড়িয়ে নিল। এখন দেখ আমি কি করতে পারি। বাসার কাউকে কিছু না বলে নিজের ফোনটা বাসায় রেখে দিলাম, সব সিম ব্লক করে রাখলাম। তারপর আমার প্রিয় পেন ড্রাইভ আর ডায়েরিটা পকেটে নিলাম, চলে গেলাম আমার একটা গ্রামের বন্ধুর বাসায়। সাথে ফোন নিলে ট্র্যাক করে আমাকে ধরে ফেলবে, তাই এটা করতে হলো। এখন গ্রামের একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, চারপাশে ভালো করে দেখতেছি, কিন্তু তেমন কিছু চিন্তাছি না। অবশ্য আসার সময় আমি নতুন আরেকটা ফোন ও সিম নিয়ে এলাম। সিমটা পথের একজনের থেকে কিনেছি। ডায়েরিটা থেকে আমার গ্রামের বন্ধু শরীফের নাম্বারটা বের করে ফোন দিলাম। আসার সময় তাকে ফোন দেয়নি, তাই সে জানে না আমি আসব। প্রথমবার ফোন রিসিভ না করলেও পরের বার রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রবিউল বলছি। এটা কার নাম্বার? ওসব পরে বলবো, এখন বল তুই কোথায়? আমি তো বাসায় আছি, কিন্তু কেন? আমি তোর বাসায় আসতেছি। মজা করার টাইম পেলি না? কি বলিস, সত্যি আসছি, মজা করছি না। আচ্ছা ঠিক আছে, রাখছি। আরে ভাই কি ভাবছেন আমি আসবো বলে কেটে দিচ্ছে? না রে ভাই, তাকে আগেও অনেকবার বলছি আসছি বেড়াতে, অনেকবার ফোন করে জ্বালিয়েছি, ও এইবারও না এসে এমন করতেছি মনে করে ফোন কেটে দিচ্ছে। আমি আবারও ফোন দিলাম। কি হলো, কাটছিস কেন? নাকি আমি আসবো বলে ভয় পেলি? দেখ বন্ধু, সবসময় তো বলিস আসবি, কিন্তু কখনো আসিস না, বরং আমাকেই বিরক্ত করিস। ওই শালা, নিতে আসবি কিনা সেটা বল। তুই কি সিরিয়াসলি আসবি? আসবো নয়, বরং তোদের গ্রামে এসে গেছে, কিন্তু পথ চিনতেছি না। কি তুই সত্যি? আর সত্যি আসছি। কোথায় আসছিস যখন তুই? এখন ওই মামা, আপনার দোকানের নাম কি? পেছনের দোকানদারকে বললাম, উনি ওনার দোকানের নাম বললো। শুনলি তো কোথায় আমি? তুই 1 মিনিট দাঁড়া, আমি এখন আসতেছি। ওকে হাই। ফোনটা কেটে দিয়ে 2 মিনিট হতেই শরীফ বাইক নিয়ে চলে এলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পর তোকে দেখলাম। তুই এখানে? আমার বিশ্বাস এখনো হচ্ছে না। চল, বাসায় নিবি না? কি বলিস, বাসায় নেবো না মানে? চল চল। ওকে চল। হাতে এগুলো কি? তোদের জন্য নাস্তা নিলাম। চলা, এসব নিয়ে কেন কষ্ট করতে গেলি? এখানে কষ্টের কি হলো, চল বেটা বাসায় যাই, অনেক টায়ার্ড। ওকে, বাইকে ওঠ। নাস্তাগুলো নিতে হবে তো? ওকে, এগুলো রিক্সায় তুলে দেই। ওকে। শরীফ একটা রিক্সা ডেকে নাস্তাগুলো তুলে নিল আর শরীফের বাসায় দিয়ে আসতে বলল। হয়তো রিক্সাওয়ালা তার বাসা চিনে বা পরিচিত কেউ। আমরা বাইক নিয়ে চলে এলাম শরীফের বাসায়। শরীফের একটা ছোটো বোন আছে, এবার অনার্সে ভর্তি হবে, আর বাবা মা আছে। শরীফ এখনো বিয়ে করেনি, তবে পাত্রী দেখছে। পারিকা বিন্দু, কেউ শরীফের বউ হতে চাইলে জানায়েন। বাসায় যেতেই সে কি আপ্যায়ন। রাতের খাবার শেষে শরীফ আর আমি রুমে গেলাম। তোর কাছে কি কম্পিউটার আছে? না, কম্পিউটার নেই, আমি কম্পিউটার রাখিনি, এসব ভালো লাগে না। কিন্তু তুই কম্পিউটার দিয়ে কী করবি? লাগতো, অনেকটা দরকার ছিল। তোর কাছে থাকবে না জানলে আমি নিয়ে আসতাম। কম্পিউটার নেই, তবে জানাতে একটা ল্যাপটপ আছে। কে, জান্নাত? জান্নাত হলো আমার ছোট বোন। ও কি দিবে ল্যাপটপ? আরে কি বলিস, আমার বোন একদম লক্ষ্মীর মতো, দিবে না মানে? ওকে, যা নিয়ে আয়। শরীফ ল্যাপটপ আনতে গেল। আমি রুমে বসে আছি আর চিন্তা করতেছি কিভাবে কি করব। হঠাৎ জান্নাত আর শরীফের কথা শুনতে পেলাম। তাদের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বোন, তোর ল্যাপটপটা কি একটু দিতে পারবি? এইভাবে বলছো কেন ভাইয়া? লাগলে নিয়ে যাও। তাও তোকে না বলে নেওয়া কি ঠিক হবে? ভাইয়া তুমি না একদম বোকা বোকা কথা বলো। তোমার লাগলে নিবা, তাতে জিজ্ঞাসা করার কি আছে? ওকে, যাচ্ছি। শরীফ ল্যাপটপ নিয়ে চলে এলো। জান্নাত একবারও জানতে চায়নি কেন লাগবে, কি করবে। আমার মনে হয় না অন্য কেউ হলে এত সহজে দিত। ও হ্যাঁ, আপনাদের বলে রাখি, জান্নাত শুধু লক্ষ্মী নয়, বরং একটা হুড পরিও। এত সুন্দর পরীকেও হার মানাবে। তবে আমার সেদিকে কোনো ইন্টারেস্ট নেই। আমার কাজ আমি না করতে পারলে অনেক বড় একটা অপবাদ আমার কাঁধে পড়বে, তাই কাজে মনোযোগ দিতে হবে। শরীফ ল্যাপটপ আমার হাতে দিল। বস। তুই তো কাজ করবি, আমি বসে কি করব? এই রাতের বেলায়ও কি তোর কাজ আছে? না, কাজ নেই, তাহলে কি করব? তুই তো কোনো পার্সোনাল কাজও করতে পারিস। হ্যাঁ, পার্সোনাল কাজই করব, তবে
তোর কাছে এটা লুকিয়ে রাখা ঠিক হবে না, তাই তুইও বস আর দেখ আমি কি করি। ওকে, এত করে যখন বলছিস দেখি তাহলে তুই কি করিস। তাহলে দেখ, ল্যাপটপে হাত দিলাম, একটা ভিপিএন ডাউনলোড করলাম। তুই ভিপিএন দিয়ে কি করবি? কাজ না থাকলে তো আর করতাম না, তাই না? কি করতে চাচ্ছিস বলতো? অনেক কিছু করব। আগে বল, এখানে কোন জায়গায় অনেক বেশি কম্পিউটার আছে? পর্দা থেকে একটা ম্যাপ দেখিয়ে। ওই জায়গায় প্রায় 20টার মতো কম্পিউটার আছে, ওটা ট্রেনিং সেন্টার। কিন্তু কি করবি ওখানে? কি এখন কেউ কাজ করার জন্য থাকবে? রাতের বেলায় কে কাজ করার জন্য থাকবে আবার? কি করতে চাচ্ছিস বলতো? দেখতে থাক। ভিপিএন ডাউনলোড হওয়ার পর আগে ভিপিএন সেট করলাম ল্যাপটপে, তারপর আমার পেন ড্রাইভ ওপেন করলাম, ল্যাপটপের কিবোর্ড চাপ দিতে লাগলাম। 10 সেকেন্ড পর ল্যাপটপের স্ক্রিনে লেখা আসলো আর কে। আমি হালকা মুচকি হাসলাম, কিন্তু আমার বন্ধু আর কে লেখা থেকে পেছনে চলে গেল বসা থেকে উঠে। এই তুই কি করছিস? আর কে মানে কি? আর তুই ল্যাপটপ হাতে নিতে না নিতে কি করতে শুরু করলে এসব? কেন, আমি আবার কি করলাম? আর কি এটা কে জানিস? জানি, এসব আমাকে শেখাতে হবে না। তোর মাথা খারাপ হয়ে গেছে? ওর পেছনে কেন লাগতে যাচ্ছিস? মেরে দিবে তোকে। আমি কখনো কাউকে মারি না। তুই কেন মারতে যাবি? ওই আর কে মেরে দেবে তোকে। বের হয়ে আয় ওয়েবসাইট থেকে। ওই শালা, বলছি না আমি কাউকে মারি না। আর ওই আর কে আমি মানে অনেক কিছু। এখন কাজ করতে দে। শরীফকে দেখলাম হালকা শক খাইছে। এই সুযোগে আমাকে কাজ করতে হবে না, তো এটা কি করছি, ওটা কি করলি, এসব বলতেই থাকবে। আমি ল্যাপটপের মাধ্যমে শরীফে দেখানো 20টার মতো কম্পিউটার থেকে 5টা কম্পিউটার নিজের করে নিলাম। আমার কাজগুলো শরীফ শুধু অবাক হয়ে দেখছে। আমি কিছু সময় পর ঢুকে গেলাম সরকারি ওয়েবসাইটে। তারপর নিজের আসল তথ্যগুলো হাইড করে দিয়ে নিজের ভুয়া তথ্য বানালাম। নাম রবিউল হাসান থেকে করে নিলাম আবির আকাশ। পুরো পরিচয় চেঞ্জ করে নিলাম। কাজ শেষে সরকারি ওয়েবসাইট থেকে চলে এলাম নিজের ওয়েবসাইটে। আমি জানি লেডি হ্যাকার আমাকে মেল করবে, তাই আমি গাপটি দিয়ে বসে আছি। আমাকে মেল করুক, তারপর তাকে ধরে নেব। ল্যাপটপের দিকে তাকিয়ে বসে আছে, কোনো মেইল আসছে না। কিভাবে কি করলি? সব তো মাথার উপর দিয়ে গেল। মাত্র তো শুরু, আরো অনেকটা বাকি আছে। দেখ ভাই, এখন যা করলে সরকার বুঝতে পারলে তোকে তো দিবেই, সাথে আমার যে ধরো জেলের ভাত খেতে হবে। এত ভয় পাচ্ছিস কেন? সময় বাতায়েগা কোন কে কাট সকতা হে। হিন্দি বললি না উর্দু? জানতে পারবি সময় হলে। আমার কিন্তু কেমন জানি লাগতেছে। মাত্র শুরু, আরও কাজ আছে। কথা বলছিলাম, সাথে সাথে ল্যাপটপে টুং করে শব্দ হলো। হ্যাঁ, মেইল করছে হ্যাকার মেয়েটি। মেইল ওপেন করে দেখি। কি ব্যাপার, পালিয়ে গেলে যে? ভয় পাইছো নাকি? বলছিলাম না আমার সাথে লাগতে এসো না। আপনি কি মনে করলেন আপনার ইচ্ছা মতো আমি করছি? আরে না, আমি চাইলে তো 10 মিনিটের মধ্যে আপনাকে ধরে দিতে পারি। শুধু দেখতে যাচ্ছে আপনার দৌড় কতটুকু। বুঝি তুমি কি করছো আর কি করতে পারবে এসব আমাকে আর বলতে আসেও না। তাই নাকি? তাহলে হালকা একটু চমক দেখান তো। বলি, একটা ভিডিও দিলাম আর লোকেশন দিলাম। কি হলো, ভিডিও আর লোকেশন দেখে চমকে গেলেন? আরে আমি আপনাকে ধরার কোনো ট্রাই করিনি, নইলে সে কবে আপনাকে ধরে ফেলতাম। আপনি জানেন না কার সাথে লাগতে এসেছেন। আর শুনেন, আপনার আইডিটা রাখবেন, মাঝে মধ্যে একটু কথা বলবো আর কি। তবে একদম নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাকে আমি দৌড়িয়ে দিব না। এতক্ষণে মেসেজে কথা বলছিলাম। আমার মেসেজগুলো দেখে শরীফ আরও অবাক হয়ে গেল, কিছু বলতেও পারছে না। ওদিকে সেই হ্যাকার মেয়েটা আমার পাঠানো ভিডিও দেখলো। ভিডিওতে তাকে দেখা যাচ্ছে যদিও মাস্ক পরা, আর মেয়েটার বর্তমান লোকেশন দেখাচ্ছে। ভয় মেয়েটা একাকার হয়ে গেল। শেষে আর্কের একটা কথায় ভরসা আনলো, তবে একদম নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাকে আমি ধরিয়ে দেব না। এ কথাটাই মেয়েটাকে ভরসা দিল। মেয়েটা তো জান না আরকে কোনো অপরাধীকে ক্ষমা করে না। তাও আবার যে মেয়েটার কারণে আরকে মা বোনকে ছেড়ে এসেছে, সে মেয়েটাকে কোনোভাবেই ক্ষমা করতে পারে না। মেয়েটা চিন্তা করতে লাগলো, এত সিকিউরিটি দিয়েও নিজেকে আড়ালে রাখতে পারলো না, তাহলে কি ওর সাথে লাগতে যাওয়া উচিত হবে? কিন্তু আমি তো তার সাথে দেখা করে আমার ভালোবাসার কথা বলার জন্যই এত কিছু করেছি। সে কি আমাকে ভুল বুঝবে? যদি কখনো দেখা হয় ভালোবাসার কথা বলবো, আর যদি মেনে না নেয় মেরে ফেলবো। আমিও কিন্তু কম নয়, ডার্ক ওয়ার্ল্ডের কিং হলেও আমি ডার্ক ওয়ার্ল্ডের কুইন। লেডি হ্যাকার এটা বলে হাসতে লাগলো। আর এদিকে শরীফ, তুই সব কিভাবে করলি? সেটা না হয় পরে জানাবো, তবে এটা তো জানিস আমি ডার্ক ওয়েবের কিং। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নেই, শুধু এতটুকু মনে রাখবি,
বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা হাওয়া হয়ে গেছে সে টাকা একজন লেডি হ্যাকার করেছে, যার সাথে একটু আগে আমার কথা হলো। কিন্তু সে আমাকে টাকা হাতিয়েছি বলে রিপোর্ট করেছে, আর আমার অনেক তথ্য বাংলাদেশ সাইবার টিমের কাছে দিয়ে দিছে। আর এখন পুলিশ আমাকে খুঁজতেছে, তাই আমি নিরাপদ মনে করে এখানে চলে আসছি। আর কাল সকালে এখান থেকে চলে যাব। তো শুধু আমাকে একটা কাজ করে দিলে হবে। কি কাজ? আমার জন্য বিমানের টিকিট আর পাসপোর্ট রেডি করে আনবি। আমি অনলাইনে সব করে নিছি। কাল সকালে তুই গিয়ে এসব নিয়ে আসবি, আর আমি বাকিটা দেখব। কোন দেশে যাবি? সুইজারল্যান্ড যাব, বাকিটা ওখানে গিয়ে হবে। ওকে, তুই জামাটা বলবি। তারপর আমরা ঘুমিয়ে গেলাম। জানি না মা আর আপু কী করছে, কত চিন্তা করছে, কিন্তু আমার কিছু করার নেই। আজকে যাওয়ার কারণে আমি মা আপু থেকে দূরে, আমি কখনো ছাড়ব না তাকে। আমি ঘুমিয়ে গেলাম। আমি সকালে ঘুম থেকে উঠতে যাব, তখনই আমি রুমে আমার পাশে জান্নাতকে বসে থাকতে দেখলাম, কিন্তু শরীফ নেই। এখন কেমন লাগছে আপনার শরীর? আমি তো ঠিকই আছি। তুমি এখানে কেন? আর শরীফ কোথায়? একটা বলি। প্রথমত, আপনার শরীর ভালো নেই। কাল রাতে আপনার অনেক জ্বর উঠেছে। আর দ্বিতীয়ত, আপনার অসুস্থতার কারণে আমি কালকে রাত 2টা থেকে আপনার পাশে বসে কাপড় ভিজিয়ে আপনার মাথায় দিচ্ছিলাম, কারণ অনেক বেশি জ্বর আপনার। আর তৃতীয়ত, ভাইয়া কোনো একটা কাজে গেছে আর বলেছে আপনি জানেন ভাইয়া কোথায় যাবে, তাই আপনাকে চিন্তা না করতে বলেছে। আমি এসব কথা শুনে অনেকটা অবাক হলাম। কাল রাত থেকে আমি অসুস্থ, তা আমি অনুভবই করতে পারিনি। তুমি কেন এত কষ্ট করতে গেলে? বারে, আমাদের বাড়ির মেহমান অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমরা সেবা করব না, তা কেমনে হয়? তাও আমি মাত্র মেহমান, তুমি আর আমি এখানে একা। তোমার মা বাবা কি মনে করবে? আপনি এমন কেন? কি মনে করবে? তারা জানে আপনি অসুস্থ, আর মা আমাকে এখানে পাঠিয়েছে। এত চিন্তা করতে হবে না আপনাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এখন ঠিক আছি। কিছু না মনে করলে একটা কথা বলতে পারি? বলো, কিছু মনে করার কি আছে? না মানে আসলে আপনি না মানে কি সেটা সেটা তো বলো। না থাক, পরে বলবো। বলে জান্নাত দৌড়ে চলে গেল। আমি জান্নাতের কথার আগা গোড়া কিছুই বুঝলাম না, কি বলতে চেয়েছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। আর ওইদিকে হ্যাকার মেয়েটা, আমি তো ভিপিএন দিয়ে আমার কম্পিউটার ওপেন করেছি, আর ভিপিএন দিয়ে কিছু করলে লোকেশন তো ট্র্যাক করা যাবে না। তাহলে আর কিভাবে আমার লোকেশন ট্র্যাক করলো, আর আমার ছবি কিভাবে বের করলো? না, আমি তাকে যেমন ভাবছি সে তেমন নয়। হয়তো সে আমার কম্পিউটার হ্যাক করে তারপরে আমার ছবি বের করেছে, কিন্তু আমার কম্পিউটারে তো কোনো ছবি নেই। তাহলে সে ছবি পেল কোথায়? কিছুক্ষণ চিন্তা করে, ও শিট, কিভাবে এত বড় বোকামি করলাম আমি! আর একটু হলেই তো আমার আসল ছবি আর্কের কাছে চলে যেত। উফ, আমি বুঝতেই পারিনি আর কি আমার কম্পিউটারের মধ্যে আমার ছবি বের করবে, কিন্তু ক্যামেরাতে ছিল না। কিভাবে বের করলো? তাহলে কি আর কি আমার কম্পিউটারে কিছু করে রেখেছো? দেখি তো ভালো করে। এই বলে হ্যাকার মেয়েটা তার পুরো কম্পিউটার চেক করতে লাগলো। প্রায় আধ ঘন্টা চেক করার পর, এটা কি? কোথা থেকে এই অ্যাপস আসলো? এটা তো আমি চিনি না। কি এই অ্যাপস নাকি এটা দিয়ে আর কি আমার ছবি বের করলো? হতেও পারে, এই অ্যাপস দিয়ে করতে পারি। এই বলে অ্যাপসটা ডিলিট করে দিল। কিন্তু সে জানতো না এই অ্যাপসটার জন্য সে অনেক গোপনে থাকতে পেরেছিল। অ্যাপসটা ডিলিট করায় তার পুরো কম্পিউটার আবারও হ্যাক হয়ে গেল। অ্যাপসটা ডিলিট করে দিয়ে সে কম্পিউটার রেখে নাস্তা করতে চলে গেল। এদিকে আমি ফ্রেশ হয়ে বসে ফোন টিপছিলাম, আর 10 মিনিট পর শরীফ আসলো। সব কাগজপত্র দেখে আমি বের হওয়ার জন্য রেডি হলাম। হালকা নাস্তাও করে নিলাম। নাস্তা শেষ করে রুমে এসে ল্যাপটপ ওপেন করে বসলাম। বাসার কি অবস্থা জানার জন্য যখনই সার্ভারে ঢুকতে যাব তখনই নোটিফিকেশন আসে, ইউ সাকসেস। আমি আর সার্ভারে না ঢুকে লেডি হ্যাকারের কম্পিউটারে ঢুকে গেলাম। দেখতে লাগলাম আজ সারা রাত সে কি করেছে। আমার ল্যাপটপ হ্যাক করতে চেয়েছে, পারেনি। তারপর আমার লোকেশন ট্র্যাক করতে চেয়েছে, তাও পারেনি, কারণ আমি সিকিউর করে নিয়েছিলাম। আমার ডিভাইস হার্ড সিকিউরিটি করে নিলাম। তারপর দেখলাম সে আমার বাড়ির চারপাশে ক্যামেরা হ্যাক করে নিয়েছে। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। এই মেয়ে চাইটা কি, নাকি আমাকে চেনে? যা করার তাড়াতাড়ি করতে হবে। আমি আমার বাড়ির সব ক্যামেরা হ্যাক করে নিলাম। আমার বাসায় ক্যামেরা লাগানো, কিন্তু ওখানেও হার্ড সিকিউরিটি দিছি, যে কারণে মেয়েটি আমার বাসার ক্যামেরা হ্যাক করতে না পেরে পাশের বাসার ক্যামেরা হ্যাক করেছে। আমি আমার বাসার অবস্থা একটু দেখলাম। এখানে 2টা বাইরের লোক আছে, আর আপু আর মা বসে আছে। আপু আর মা চিন্তা করতেছে অনেক।
তা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমি চেয়ে আছি, লোকগুলো বাইরের টেবিলে বসে আছে, আর মা রুমের ভেতর। আপু রান্না করছে, হাতে ফোনটা আছে। আমি একটা ফেক আইডি খুলে নিলাম, তারপর আপুকে একটা মেসেজ দিলাম। আমি একদম ঠিক আছে আপু, চিন্তা করবে না, আর মায়ের দিকে খেয়াল রাখবি। ব্যাংক থেকে কোনো টাকা আমি চুরি করিনি, একটা মেয়ে সব করে আমাকে জড়িয়ে দিয়েছে। কিছুদিনের মধ্যে আমি সব প্রমাণ করে দেব। ভালো থাকো আপু। আপু মেসেজটা পড়ে সামান্য চিন্তামুক্ত হলো, রিপ্লাই দিল, তুই সাবধানে থাকিস, আমি জানি তুই এসব করিসনি, যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ করে দিবি। টাকাগুলো সব কালো টাকা ছিল, তাই আমি ধরার ট্রাই করছি না। তাহলে কি তুই এভাবে পালিয়ে পালিয়ে থাকবি? মেয়েটাকে ধরিয়ে না দিলেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে তোকে। আমি সেটাই করব। তারপর আমি মেসেজগুলো ডিলিট করে দিলাম, আর আমি সব কিছু গুছিয়ে নিয়ে শরীফকে ডাকলাম। আমি এখন বের হব, আর তুই ভালো থাকিস, আর পরিবারের দিকে একটু খেয়াল রাখিস। তুই নিজের খেয়াল রাখিস, আর আমার সাথে যোগাযোগ রাখিস, যে কোনো সময় আমাকে পাবি। আসি। আঙ্কেল আন্টি থেকে বিদায় নিলাম, কিন্তু জান্নাতকে দেখছি না। জান্নাত কোথায়? যায় না, হয়তো রুমে আছে। ওর সাথে একটু কথা বলে যাওয়াটা কি উচিত নয়? তুই চাইলে বলতে পারিস। আর তোকে একটা কথা বলি, শোন। বল, কি কথা? এদিকে আয়। বলে শরীফ আমাকে বাড়ির এক পাশে নিয়ে গেল। কি কথা বলবি? এখানে আনলি কেন? তুই তো জানিস তোর কাল সারা রাত জ্বর ছিল। হ্যাঁ, তাই তো জান্নাতকে একটু ধন্যবাদ জানাতে চাই। তো সেবা করতে করতে জান্নাত সারা রাত ঘুমায়নি, আর আমার মনে হয় জান্নাত তোর মায়ায় পড়ে গেছে। কি বলিস এসব? আমি ঠিকই বলছি। আর বাকিটা কি করবি তুই জানিস। চল জান্নাতের কাছে যাবি। ওকে চল। তারপর শরীফ আর আমি জান্নাতের কাছে গেলাম। দেখলাম জান্নাত কান্না করছে। শরীফ জান্নাতের রুমে ঢুকে গেল। আমি বাইরের দরজার পাশে দাঁড়িয়ে আছি। শরীফ রুমে ঢুকে জান্নাতের কান্নার কারণ জানতে চাইল। জান্নাত প্রত্যুত্তরে বলল সে কাউকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তাকে বলতে পারেনি, আর সে মানুষটা আজ চলে যাবে। আমি দরজায় দাঁড়িয়ে তাদের কথা শুনে বুঝতে পারলাম জান্নাত আমাকে ভালোবাসছে, কিন্তু জান্নাত তো জানে না বর্তমানে আমি পুরো দেশের জন্য একজন ক্রিমিনাল। আমি হালকা করে কাশি দিলাম যাতে জান্নাত বুঝতে পারে আমি দরজায় দাঁড়িয়ে আছি। এতক্ষণ জান্নাত আমাকে খেয়াল করেনি। আমার কাশির আওয়াজ শুনে জান্নাত বিপরীত দিকে ঘুরে চোখের জল মুছে নিল। ভিতরে আয়। আমি ভিতরে গিয়ে দাঁড়ালাম। তারপর জান্নাতকে উদ্দেশ্য করে বললাম, কাউকে ভালোবাসলে সেটা তাকে গিয়ে বলতে হয়। আমার কথা শুনে জান্নাত আমার দিকে তাকালো। আমি শরীফের দিকে তাকাতেই সে রুম থেকে বের হয়ে গেল। কারণটা আমি বুঝলেও আমি এমনটা চাইনি। আমি শরীফের সামনে জান্নাতকে বোঝাতে চেয়েছিলাম, আর শরীফ আরেকটা বুঝে বাইরে চলে গেল। জান্নাত আর আমি রুমে দাঁড়িয়ে আছি। আমি জান্নাতকে বললাম, তোমাকে অনেক ধন্যবাদ আমার সেবা করায়। তুমি এভাবে পাশে না থাকলে হয়তো আমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আর আপনি চাইলে সারা জীবন আপনার সেবা করতে আমাকে পাশে রেখে দিতে পারেন। সরি মিস, আমার আবার কাজের লোক রাখতে হবে না। কাজের লোক কে বললো? চাইলে পার্মানেন্ট কাজের লোক বানিয়ে নিতে পারেন। থাকার লাগবে না, আসি, ভালো থেকো। বলে আসতে যাবো তখনই জান্নাত পেছন থেকে বলল, আমি আপনাকে ভালোবাসি। কথা শুনে আমি একটু অবাক হইনি, কারণ আমি জানি জান্নাত আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো অন্য কাউকে ভালোবাসি। একদিনের দেখায় কি ভালোবাসা হয়ে যায়? ভালোবাসা হতে একদিন সময় নয়, এক ঝলক দেখাই যথেষ্ট। ভালোই সাহিত্য জানো দেখছি। আমি সাহিত্য বলছি না, সত্যি আপনাকে ভালোবাসি। কি এমন দেখলে আমার মাঝে যে আমাকে ভালোবেসে ফেললে? সেটা তো অনেক লম্বা ইতিহাস। আপনার কি এত সময় হবে শোনার? সেই লম্বা ইতিহাসটা ছোট করে বলো। কাল ল্যাপটপের কাজ করার সময় আমি যখন আপনাকে চা দিতে আসলাম, তখন আমি ল্যাপটপের স্ক্রিনে দেখি আরকে লেখা। আমি অনেক অবাক হই। সে আরকে কি আপনি নাকি অন্য কেউ জানার জন্য আমি লুকিয়ে আপনার আর ভাইয়ের কথা শুনি। পরে শিওর হলাম আপনি আরকে, যাকে আমি ভালোবাসি অনেক আগে থেকেই। কি আমাকে আগে থেকে ভালোবাসো? হ্যাঁ, অনেক আগে থেকে। ভাইয়া অনেক বলেছিল বিয়ে করতে। আমি বলেছি পড়াশোনা করতে চাই, কিন্তু ভাইয়া জানতো না আমি কারোর জন্য অপেক্ষা করছি। কাল যখন শিওর হলাম আপনি আরকে, তখন মনে হলো আমার ভালোবাসা আমার কাছে আসছে। রাতে আপনাকে কল্পনা করতে করতে একটুও ঘুম হয়নি। রাতে 2টায় যখন ভাইয়া জানালো আপনি অসুস্থ, তখন আমার মনে হলো আমার দেহ থেকে আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। আপনি নিজেই চিন্তা করুন কতটা ভালোবাসলে এমন হতে পারে। তারপর আমি গিয়ে আপনার সেবা করলাম। ভাইয়া এসে আমার রুমে শুয়ে পড়ল, আর আমি আপনার সেবা করতে করতে কখন আপনার বুকের উপর ঘুমিয়ে পড়লাম তা আমি নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো
তখন আমি আপনার বুকের উপর ছিলাম, আর আমি উঠে গিয়ে যখন ফ্রেশ হয়ে বের হলাম তখনও আপনি ঘুমেছিলেন। আপনার জ্বর কমেছে কিনা দেখার জন্য যখন আপনার কপালে হাত দিছি তখন আপনার ঘুম ভেঙে যায়, আর আপনি আমাকে পাশে বসে থাকতে দেখেন। সত্যি অনেক ভালোবাসি আপনাকে, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না? আমি এতক্ষণ জান্নাতের কথাগুলো শুনছিলাম আর অনুভব করছিলাম আসলে সে ভালোবাসে নাকি নাম পাওয়ার জন্য এমন করছে। আমি জান্নাতকে বললাম আমাকে আরও অনেকে ভালোবাসে, তাই বলে আমি তো আর সবাইকে ভালোবাসতে পারবো না, তাই না? আমি জানি অনেকে আপনাকে ভালোবাসে, কিন্তু সেটা আমার মতো নয়। তোমার মতো নয় মানে তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আর অন্যরা আপনি ভালো কাজ করেন বলে আপনাকে সম্মান করে, আর সবাই ভালোবাসে। আবেগ দিয়ে যেমন চলে না, বুঝলে? আমি আবেগ দিয়ে বলছি না, সত্যি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। প্লিজ পাগলামি করো না। তুমি জানো না আমি এখন মোস্ট ওয়ান্টেড, যে কোনো সময় পুলিশ আমাকে গ্রেফতার করতে পারে। গ্রেপ্তার করে তো আর সারা জীবন রাখতে পারবে না, আর আমি জানি আপনি কেন গ্রেপ্তার হতে পারেন। তুমি কিভাবে জানো? আর এসব তো গোপন রাখা হয়েছে এখনো। গোপন রেখেছে, কিন্তু সবার থেকে তো আর গোপন রাখা যায় না। মানে? আমিও সাইবার ওয়ার্ল্ডে বিচরণ করি। আপনাকে অনেক খুঁজেছিলাম কিন্তু সেখানে পাইনি, কিন্তু আজ আপনি আমার সামনে। কি তুমিও এসব জানো? জানলো কি আপনার মতো জানবো? আমার দেরি হয়ে যাচ্ছে। আমি জানি আপনার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভালোবাসাটা কবুল করে নিন প্লিজ। অনেক ভালোবাসি আপনাকে। আমি অন্য একজনকে ভালোবাসি, তোমাকে ভালোবাসতে পারবো না। সরি, ক্ষমা করবে। আমার কথাটা শুনেই যেন জান্নাতের মাথায় আকাশ ভেঙে পড়ল। যে মানুষটাকে আমি ভালোবাসি সে মানুষটা অন্য কাউকে ভালোবাসে, এটা কোনো নারীর পক্ষে মেনে নেওয়া সম্ভব না। জান্নাত নীরবে চোখের জল ছেড়ে দিল। আমি জান্নাতের এসব পাগলামি দেখে না পারছি ওকে ভালোবাসি বলতে, না পারছি অন্য কিছু করতে। তাও জান্নাতকে থামানোর জন্য বললাম, দেখো কান্না করো না, শুধু এটা জেনে রাখো আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না। যে আপনাকে ভালোবাসে না তাকে কেন বিরক্ত করবেন? তার কাছ থেকে কেন চর থাপ্পড় খাবেন? কেন? আমারটা কি ভালোবাসা নয়? তুমি এসব কীভাবে জানলে? কাল রাতে আপনার ডায়েরিটা পড়েছিলাম। জান্নাতের কথা শুনে আমার মাথায় রাগ উঠে গেল। দিলাম একটা চর। আর কখনো অনুমতি ছাড়া কারো জিনিসে হাত দিবে না। আর তুমি কি মনে করেছো তুমি একটু কান্না করলে তোমাকে ভালোবাসি বলবো? কখনো না। ভুলে যাও আমাকে, আর সাথে মাটি চাপা দাও তোমার আমাকে নিয়ে দেখা স্বপ্ন। ভালো দেখো। অনেকটা রাগ নিয়ে জান্নাতের রুম থেকে বের হয়ে আসতে যাব, তখনই শরীফ ভিতরে আসলো। চোরের এত জোর ছিল যে শরীফ অন্য রুম থেকে চলে এলো। কি হয়েছে? অনেক কিছু হয়েছে, বাকিটা তোর বোনের কাছ থেকে শুনে নিস। চললাম। আমি বাসা থেকে বের হয়ে আসলাম, নিজের জিনিসগুলো সাথে নিলাম, তারপর একটা রিক্সা ডেকে উঠে পড়লাম। আমার পেছন পেছন শরীফও আসলো। কি হয়েছে? অন্তত ভাত খেয়ে যা। না খাবো না, তুই চলে যা। আমার তোর কাছে আসাটাই ভুল হয়েছে। প্লিজ এভাবে বলিস না। জানাতে হয়তো ভুল করছে, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ওকে ক্ষমা করে দে। আমি যাচ্ছি, তুই কি যাবি? তার মানে তুই ভাত খাবি না? এই মামা চলেন তো। ওকে, আমিও তোর সাথে যাব। তারপর শরীফ আমার সাথে রিক্সা চেপে বসলো। রিক্সা চলতে লাগলো তার আপন গতিতে। আমি আর শরীফ রিক্সা নিয়ে স্টেশনে চলে আসলাম। তারপর আমি একটা গাড়িতে উঠলাম। শরীফকে বিদায় দিয়ে আরেকটা গাড়িতে উঠলাম। শরীফ বারবার জান্নাতের হয়ে ক্ষমা চাচ্ছে। আমি হ্যাঁ না কিছু না বলে চলে এলাম। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। আমি একটা রেস্টুরেন্টে নেমে গেলাম। ভালো করে চারপাশে তাকিয়ে নাস্তা করলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ছদ্মবেশ ধারণ করে তারপর ওয়াশরুম থেকে বের হয়ে রেস্টুরেন্টের বিলটা দিয়ে বাইরে এসে একটা মেসেজ করলাম। কিছুক্ষণ পর 5টা গাড়ি আসলো, সবগুলো একই কালারের। আমি গিয়ে একটাতে উঠে পড়লাম। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। প্রায় 20 মিনিট পর গাড়ি থামলো একটা খোলা আকাশের নিচে। সামনে একটি হেলিকপ্টার রাখা। স্যার, আপনার হেলিকপ্টার রেডি, প্লিজ আসুন স্যার। আমি গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠলাম। উড়াল দিলাম আকাশপথে। কি ভাবছেন আপনারা বিমানের টিকিট কাটিয়ে এত কিছু করে তারপর বিমানে করে কেন যায়নি? বিমানে গেলে ধরে খেতে পারি, আর আমাকে এত সহজে কি দেশ থেকে বের হতে দেবে? তাই নিজস্ব হেলিকপ্টারে করে উড়াল দিলাম। 1 ঘন্টা হেলিকপ্টার চললো। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। দেশ ছেড়ে পালাতে পারেন, কিন্তু আপনাকে আমি ছাড়ছি না। কি ভাবছেন আপনি আমার ভালোবাসা মেনে না নিয়ে এত সহজে আমার থেকে দূরে যাবেন? তা আমি কখনো হতে দিব না। যাই হোক, ভালোই করেছেন বিমানে না গিয়ে, কারণ জানতে পারলাম
আজকে আপনি যে বিমানে যাবেন বলেছেন সেই বিমানটা খুব বেশি চেকিং চলতেছে। আপনি বিমানে গেলে ধরাও খেতে পারেন। সাবধানে যাবেন। পৌঁছে আমার নাম্বারে একটা ফোন দিবেন। আই লাভ ইউ সো মাচ। আমি মেসেজটা পরে যতটা না অবাক হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছি জান্নাত কিভাবে জানলো আমি বিমানে যাইনি। এটা হ্যাঁ, এটা জান্নাতেরই মেসেজ ছিল। আমি যাওয়ারই কথা সুইজারল্যান্ডে, কিন্তু আমি যাব আমেরিকায়। হেলিকপ্টার চলতে লাগলো। একটা সময় গিয়ে পৌঁছে গেলাম আমেরিকার মাটিতে। আমার আবার আমেরিকার ভিসা পাসপোর্ট সব আগে থেকে করা আছে, তাই তেমন কোনো সমস্যা হয়নি। আমি হেলিকপ্টার থেকে নেমে চলে গেলাম নিজের বাসায়। কী ভাবছেন, আমেরিকা তো নিজের বাসা? হ্যাঁ ভাই, নিজেরই বাসা। শুধু এখানে নয়, আরও বিভিন্ন দেশে আমার বাসা আছে। নিজের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর হালকা ঘুম দিলাম। একদম রাতে ঘুম ভাঙলো। আমি উঠে ফ্রেশ হয়ে বাড়ি এলাম। তারপর গার্ডকে গাড়ি বের করতে বললাম। রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে নিলাম। একটা ভালো ফোনও সিম কিনে নিলাম। তারপর আবারও চলে এলাম বাসায়। ফোনটা চার্জে দিয়ে আমার কম্পিউটার ল্যাবে ঢুকলাম। এখানে আমার কম্পিউটার ল্যাবও আছে, গাড়ি বাড়ি গার্ড সব আছে, জীবন ধরা মাফিয়াদের মতো। আমি ল্যাবে ঢুকে কম্পিউটার চালু করলাম, আমার ডিভাইস লগ ইন করলাম। সাথে সাথে মেইল আসলো। বলেছিলাম না আমার সাথে না লাগতে। দেখলে তো শেষ পর্যন্ত দেশ ছাড়তে হলো। যাই হোক, ভালোই করেছো দেশ ছেড়ে। এখন সব দোষ আমার উপরেই থাকবে। আমি রিপ্লাই দিলাম, হ্যাকার হয়ে এত বোকা কেন আপনি? যতই চান আপনি দোষ আমার উপর দিতে, কিন্তু কোনো লাভ হবে না। কেন জানেন? কারণ কিং চাইলে সব করতে পারে, কিন্তু অন্য কেউ নয়। তুমি কিছুই করতে পারবে না। এখন সব দোষ তোমার কাঁধে। আমি কি করতে পারবো বা পারি সেটা আপনার কল্পনার বাইরে। ভালোই জোকস করতে পারো দেখছি। জোকস? সেটা তো আপনি বলছেন। ওকে, দেখি তুমি কি করতে পারো আর আমি কি করতে পারি। সময় বাতায়েগা কौन क्या कर सकता है। তারপর আমি অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না। একটু আগে ঘুম থেকে উঠলাম, তাই ঘুম আসেনি। বাসায় অবস্থা জানার জন্য আবার কম্পিউটারের কাছে গেলাম। স্ক্রিনে তাকিয়ে দেখি অবস্থা ততটাও ভালো না। আমি এখানে থাকলে আরও সমস্যা হয়ে যাবে। তার থেকে তাড়াতাড়ি নিজেকে নির্দোষ প্রমাণ করে দেওয়াটাই ভালো হবে। আমি মেয়েটিকে মেল করলাম, আপনি কী চান আমার থেকে? কিছুক্ষণ পরে রিপ্লাই আসলো, ভালোবাসা চাই। আমি এটা দেখে অবাক হলাম, কিন্তু হয়তো এটা ভুল করেও আসতে পারে, তাই আবারও জিজ্ঞেস করলাম, সরি বুঝলাম না, কী চান আমার থেকে? না বুঝার কিছু নেই, আমি তোমার ভালোবাসা চাই। আমি সিরিয়াসলি বলছি, আমার পেছন ছেড়ে দিন, নয়তো খারাপ হবে। কি খারাপ হবে শুনি? আপনাকে দৌড়িয়ে দেবো পুলিশের কাছে। পারবে না তুমি, কারণ তুমি আমাকে কথা দিয়েছো, তুমি কখনো আমাকে ধরিয়ে দেবে না। আমি কথা রাখতে বাধ্য নই। আর কি কখনো কথা নড়চড় করে না, সবাই এটা জানে। তাহলে কি কথা ভাঙতে চাও? আমি কিছু না বলে চুপ করে আছি। কি হলো, বলছো না যে? আমি আপনার সাথে দেখা করতে চাই। সত্যি দেখা করবে? হ্যাঁ। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে কোনো চালাকি করতে পারবে না। ওকে, কোথায় দেখা করবো বলেন? তুমি বলো কোথায় দেখা করবে, আর তুমি তো দেশে নেই। আপনি যেখানে চান সেখানে দেখা করতে পারবো আমি। ওকে, তাহলে আমরা সিঙ্গাপুরে দেখা করব। আমি কাল ওখানে আসবো, আর লোকেশন তুমি বের করে নেবে। ওকে, তাহলে কাল দেখা হবে বিকাল টাইমে। ওকে, রাখছি। তারপর আবারও শুয়ে পড়লাম। ঘুম আসছিল না, তাও কিছু করার নাই। যখন অনেকক্ষণ যাবৎ ঘুম আসছে না, তখন কম্পিউটারে লেবে গেলাম। চিন্তা করলাম নতুন কিছু একটা করলে কেমন হয়। কম্পিউটারে হাত চালাতে লাগলাম, কোডিং বসাতে লাগলাম। একটা সময় কি ভয়ানক একটা জিনিস বানিয়ে ফেললাম। কখন যে ওখানে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে কেউ একজন ফোন দিছে, ফোন বের করে দেখি আননোন নাম্বার, তাই কেটে দিলাম ফোন। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। আমার বানানো জিনিসটা এখনও শেষ হয়নি, আরও কিছু কাজ আছে। আমি ফ্রেশ হয়ে চিন্তা করতে লাগলাম। একটা সময় আমি ঘুম থেকে উঠতাম না, আবু তুলতো, আর এখন ভেবেই মনটা খারাপ হয়ে গেল। আর অপর দিকে জান্নাত, আপনি যেখানে যাবেন আমিও আপনার সাথে আছি। দেখি আপনি কিভাবে আমার ভালোবাসা মেনে না নেন। প্রয়োজন হলে 10টা মেয়েকে মেরে দেব, তাও আমি আপনাকে চাই। আজ অনেক দিন যাবৎ ভার্সিটিতেও যাওয়া হয় না, বন্ধুদের সাথেও কথা হয় না, সবাই আমাকে অনেক মিস করছে। আজ হঠাৎ রিয়ার কথা মনে পড়ে গেল। অনেক ভালোবাসতাম রিয়াকে, আর সে আমাকে তাড়িয়ে দিল। জান্নাত ঠিকই বলছে, যে আমাকে ভালোবাসে না তাকে ভালোবাসে দেবদাস হয়ে থাকা বোকামি ছাড়া আর কিছুই না। এদিকে আমি ভার্সিটিতে না যাওয়ায় রাশেদ আর মাহমুদ অনেক চিন্তা করতেছে। আমাকে অনেক ফোন দিয়েও পায়নি, কারণ আমার ফোন বাসায় রেখে আসছি। কেউ আমার সাথে যোগাযোগ করতে পারছে না। আর রিয়া মেয়েটা আমাকে অনেক মিস করছে।
করলাম আমি এটা? ওকে 2 বার অপমান করলাম। ও মনে হয় আমাকে সত্যি ভালোবাসতো। আর সেদিনের পর থেকে তো আর তাকে দেখাও যায়নি। এখন তাকে কোথায় খুঁজবো? কিন্তু এখন তো তাকে খোঁজার সময়ও নেই। আমার তো অন্য কাজ আছে। এখন আমি কি করব? একদিকে এ, আবার অপর দিকে অন্য কেউ। কার কাছে যাব? যাই হোক, রাশেদ বা মাহমুদ জানবে রবির বাসার ঠিকানা। হয়তো সে বাসায় থাকবে। তবে আমি আগে অপর কাজটা করে আসি। রিয়া এসব চিন্তা করতে লাগলো। আমি রেডি হয়ে নিলাম, আর আমি জানি হ্যাকার মেয়েটা এত সহজে ধরা দিবে না, আর না দেখা করবে। করলেও অনেক কৌশলে করবে। আমি এসব ভাবছিলাম, আর তখনই মেল আসলো। আমি তোমার সাথে দেখা করতে আসছি। আবারও বলছি, যদি কোনো চালাকি করো তাহলে কিন্তু ভালো হবে না। আমি মেলটা দেখলাম, কিন্তু কোনো রিপ্লাই দিলাম না। মেয়েটা যখন আসবে বলছে তাহলে আসতে পারে, তবে অনেক দেরি হবে আসতে। তাই আমি হাতের কিছু কাজ শেষ করলাম। 2টা ফাইল রেডি করলাম। প্রথম ফাইলটা হলো আর কে নির্দোষ, সে কোনো টাকা লুটপাট করেনি, এটা মেয়েটার সাধারণ নাটক। আর দ্বিতীয়টা হলো আমার বানানো যে যন্ত্রটা, যেটা আমার অবর্তমানে সব কিছু পরিচালনা করবে। আমি যন্ত্রটার পুরো কাজ শেষ করতে পারিনি, আর অর্ধেকের মতো কাজ বাকি আছে, কিন্তু সেটা করতে অনেকটা ভাবতে হবে। কারণ প্রথম অংশটুকু ছিল কিভাবে কি করব তার প্ল্যানিং, আর দ্বিতীয় অংশটা হচ্ছে আমার বসানো কোডগুলো কতটুকু কাজ করবে। আমি ফাইল রেডি করে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম। দুপুরের দিকে প্রাইভেট হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়লাম সিঙ্গাপুরের উদ্দেশ্যে, কারণ লেডি হ্যাকার ওখানে নিয়ে আসবে বলছে। অনেকটা সময় হেলিকপ্টার চলার পর আমি আবারও নিজের বাসায় নামলাম। হ্যাঁ, এখানেও আমার বাসা আছে, সব কিছু ঠিক আছে। চারপাশে ভালো করে দেখে নিলাম। কম্পিউটারের সামনে বসে পড়লাম। লেডি হ্যাকার কোথায় আছে জানার জন্য লোকেশন ট্র্যাক করতে চাইলে লোকেশন দেখা এখনও বাংলাদেশ, আগের জায়গায়। আমি শিওর হয়ে নিলাম মেয়েটার তার ডিভাইস ওখানে লগ ইন করে রাখছে, যাতে আমি তাকে ট্র্যাক করতে না পারি। আমিও কম কিছু দিলাম ট্র্যাকার বসিয়ে। নতুন কোনো ডিভাইস লগ ইন করতে গেলেই লোকেশন ট্র্যাক হয়ে যাবে। আমি অটো ট্র্যাকার বসিয়ে বিশ্রাম নিতে চলে গেলাম, আর কম্পিউটারের সাথে ফোন কানেক্ট করে নিলাম, যাতে কম্পিউটারে কোনো সিগন্যাল আসলে সেটা আমি ফোনে বুঝতে পারি। কিছু সময় পর সিগন্যাল আসলো। আমি তাড়াতাড়ি কম্পিউটারের সামনে চলে গেলাম। গিয়ে দেখি মেয়েটি লোকেশন আমার থেকে কিছুটা দূরে দেখাচ্ছে। গাড়ি নিয়ে গেলে 1 ঘন্টার মতো লাগবে, আর হেলিকপ্টার নিয়ে গেলে 10 মিনিট। আমি মেয়েটাকে মেল করলাম, আমি আপনার লোকেশন ট্র্যাক করছি, এখন আপনি রেডি থাকেন, আমি আপনার কাছে আসছি। মেয়েটি উত্তরে কিছু বলল না। আমি চিন্তা করলাম মেয়েটা আবার কোনো চালাকি করছে না তো। আমিও কম কিছু দেখি মেয়েটা কী করতে পারে। আমি একজনকে একটা মেসেজ করলাম আর লোকেশন দিয়ে দিলাম। তারপর হেলিকপ্টার নিয়ে চলে গেলাম। লোকেশনে গিয়ে দেখি এটা একটা বড় বাসা, চারপাশে দেওয়ালে আবদ্ধ আর ক্যামেরা লাগানো। আমি হেলিকপ্টার থেকে এসব দেখছিলাম। তারপর মেল করলাম, আমি আপনার লোকেশনের মধ্যে চলে আসছি, আর আপনি এখন বাসার ভিতরে আছেন। আমি কি বাসার ভিতরে আসবো নাকি আপনি বাইরে আসবেন? তুমি বাসায় চলে আসো। তারপর আমি বাসার ভিতরে চলে গেলাম, কিন্তু গিয়ে দেখি বাসা একদম ফাঁকা, কেউ নেই। টেবিলে একটা চিরকুট রাখা আছে, আর তাতে লেখা আছে, তুমি চালাকি করতেও পারো, তাই চিরকুটে লিখে দিলাম কি করবে। বাসার পেছনের অংশে একটা গাড়ি রাখা আছে, তুমি সেটা নিয়ে চলে এসো। গাড়িতে জিপিএস লাগানোই আছে, সে অনুযায়ী তুমি চলে এসো। মনে রাখবে তোমার সাথে আর কাউকে আনবে না। আমি কথা অনুযায়ী পেছনের দিকে গেলাম, সেখানে গাড়ি রাখা আছে। আমি কথা অনুযায়ী গাড়ির কাছে গেলাম। আমি গিয়ে গাড়িতে উঠতেই বেহুশ হয়ে গেলাম, আর কিছু মনে নেই। যখন হুশ আসলো তখন গাড়ি চলতেছে, কিন্তু কোনো ড্রাইভার নেই। গাড়িটি নিজে নিজে চলছে, বা লেডি হ্যাকার গাড়িটা কন্ট্রোল করছে। আমি হঠাৎ কীভাবে বেহুশ হলাম বুঝতেই পারিনি। আমি মাস্ক পরা ছিলাম, তাও কীভাবে হলো। আমার জ্ঞান ফিরতে গাড়ি আপন গতিতে চলতে লাগলো। সামনের ক্যামেরা দিয়ে লেডি হ্যাকার আমার সব কাজ দেখছে। হঠাৎ লেডি হ্যাকার বলে উঠল, কি ব্যাপার, ভয় পাইছো নাকি? চিন্তার কিছু নেই, তুমি যাতে কোনো চালাকি করতে না পারো তাই ব্যবস্থা। তবে তোমার কোনো ক্ষতি আমি করব না। এসবের মানে কি? তোমাকে পাওয়ার নেশা। আর কতক্ষণ লাগবে আপনার কাছে যেতে? আর মাত্র 1 মিনিট। তারপর গাড়িটা 1 মিনিট চলে থামলো একটা বড় ফাঁকা জায়গায়। আমি দূর থেকে দেখছি একটা মেয়ে বসে আছে কম্পিউটারের সামনে, তার পাশে 2টা ছেলে, আর পিছনে একটা হেলিকপ্টার, পাশে জোবজার। বলতে গেলে কোনো বনের মাঝখানে আমি গাড়ি থেকে নামলাম, আর মেয়েটা বসা থেকে উঠে দাঁড়িয়ে আছে। আপনি কি IJR, মানে সেই লেডি হ্যাকার? ঠিকই ধরেছ। ও সরি, তুমি। আপনার কণ্ঠটা চেনা চেনা লাগছে, দেখে মাস্কটা সরান তো। আমারও তোমার ভয়েসটা চেনা মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। ওকে, মাস্ক খুলেন দেখি। না, আগে তুমি খোলো। ওকে, দুজন একসাথে খুলি। ওকে। তারপর আমি আর মেয়েটা বিপরীত দিকে ঘুরে গেলাম, আর মুখ থেকে মাস্ক সরিয়ে নিয়ে যখন আবারও উল্টো দিকে করলাম
তখন যা দেখলাম আমার মাথার জন্য ঘুরে উঠল। রিয়া, তুমি 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 তাহলে সে হ্যাকার যে ব্যাংক থেকে টাকা চুরি করছে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেন? তোমাকে ধরার জন্য আসলাম। তার মানে তুমি? হ্যাঁ, আমি আর কে। তুমি আমাকে ধরিয়ে দিবে না বলেছো। আচ্ছা, একটু জানার দরকার ছিল, আইজিআর মানে কি? ওটা আমার নাম, ইসরাত জাহান রিয়া। ও তাই নাকি? আমি তো মনে করেছি এটা অন্য কিছু। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? ভালোবাসা? এত কিছুর পরও কিভাবে মনে করলে ভালোবাসবো তোমায়? আমি তোমাকে ভালোবাসি অনেক, তাই এমনটাই করলাম। বিশ্বাস করো, আমি জানতাম না তুমি সেই হারকে। তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো আমার নামকে। সো আমি তোমাকে ভালোবাসি না, আই হেট ইউ। না, তুমি এটা বলতে পারো না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি কোনো ক্রিমিনালকে ভালোবাসতে পারবো না, আর বলে যাও আমাকে। কখনো না। তুমি আমাকে ভালোবাসবে, নয়তো খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে সেটা আমি জানি না, তবে তোমাকে আমি ভালোবাসতে পারবো না। সরি, আসছি বলি আমি পেছনে ফিরে চলে আসতে লাগলাম, আর রিয়া বলতে লাগলো, তুমি যদি আমার না হও তাহলে তোমাকে আর কারোর হতে দেব না। ভালো থেকে উপরে কি। এটা বলতেই আমি পেছনে তাকালাম। হঠাৎ একটা গুলি চললো, আর মাঝপথে কেউ একজন দাঁড়িয়ে গেল, আর গুলিটা লাগলো তার বাম হাতে। সে পড়ে যেতে যাবে তার আগেই আমি তাকে ধরে ফেললাম। আমি তার চেহারা দেখে যেন আকাশ থেকে বললাম, জান্নাত এখানে কেন? রিয়ার একটা গুলি করতেই আমি জান্নাতকে উল্টো দিকে গড়িয়ে নিলাম, আর গুলি লাগলো আমার পিঠে। আমি নিজের গান বের করে শ্যুট করে দিলাম রিয়ার হাতে। সাথে সাথে 10টা হেলিকপ্টার নামলো মাটিতে। চারপাশে সব হেলিকপ্টার, পুলিশের আর সেনাবাহিনী। ওখানে সব প্রধানগুলোকে আমি খুব ভালো করে চিনি। সেনা অফিসার 2 জন আর পুলিশ অফিসার 2 জন এসে আমাকে সালাম দিল। এরা থেকে রিয়া অবাক। তাড়াতাড়ি জান্নাতকে হসপিটালে নিয়ে যাও তোমরা, আমি দেখছি একে কি করা যায়। আর মনে রাখো, এই মেয়েটা যাতে খারাপ কিছু না হয়। জান্নাতকে দেখিয়ে 4 জন মেয়ে পুলিশ জান্নাতকে নিয়ে হেলিকপ্টারে করে উড়াল দিল। আমি গান হাতে নিয়ে রিয়ার সামনে গেলাম। এটাই কি তোর ভালোবাসা? ভাবি না বলে ভালোবাসাকে মেরে দিবি? তোমাকেও তো শ্যুট করলাম, কিন্তু তোমার কিছু হয়নি কেন? শ্যুট করবি তুই, তাও আমি আগে থেকে জানতাম, তাই বুলেট প্রুফ জ্যাকেট পরে আসছি। আর তুই কীভাবে ভাবলি আমাকে মেরে ফেলবি? তুই আমাকে যতটুকু চিনিস তার থেকে আলাদা মাল আমি। তোকে আমি না দৌড়ে চলে যাচ্ছিলাম কেন জানিস? কারণ তোকে আমি একটা সময় ভালোবাসতাম। আর তুই কি করলি? আমিও তো তোমাকে ভালোবাসি। ভুলে যা তোর ছলনাময় ভালোবাসার কথা। তোকে পুলিশের হাতেই তুলে দিলাম। এত সোজা? ফায়ার! প্রায় 3 সেকেন্ড পরেও যখন রিয়া ফায়ার বলার পরেও ফায়ার হলো না, তখন আবার বলল, কি হলো? তোরা কোথায় কোথায়? শেষ করে দে সবাইকে। তুই কি মনে করিস নিজেকে? খেলা তুই একা খেলতে পারিস, আর কেউ পারে না? তোর সব লোককে আমার লোক আগে থেকে খতম করে দিছে, এবার তোকে খতম করব আমি। বল টাকা কোথায়? মরে গেলেও বলবো না। বলবি না তাই না? তুই তো বলবি, তাও আমি জানি, তাই আমি প্ল্যানও করে রাখছি। কি কি প্ল্যান? তোমার তো বাবা আছে তাই না? অবশ্য মা নেই, বাবার একমাত্র মেয়ে তুমি। বাবা? আমার বাবার সাথে কি করেছো তোমরা? এই নামা ওর বাবাকে। একজনকে হেলিকপ্টার থেকে রিয়ার বাবাকে নিয়ে আসলো। রিয়ার বাবা আমার সামনে দাঁড়াতেই, তুমি? হ্যাঁ আঙ্কেল আমি। কেন, চিনতে অসুবিধা হচ্ছে? তাহলে আমি মনে করে দিচ্ছি, আমি সেই ছেলে যে আপনাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আমি সেই ছেলে যাকে আপনি রাস্তার মাঝপথে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছিলেন রিক্সায় আমার পাশে বসে থাকা মেয়েটা খেয়ে। হ্যাঁ, আমি সেই ছেলে যাকে আর কে নামে সবাই চেনে। আপনি কি চিনতে পারছেন আমায়? হ্যাঁ, চিনতে পেরেছি। গুড। রিয়া, তোমাকে শেষবারের মতো বলছি, টাকা কোথায় বলো, নয়তো তোমার বাবাকে আর তোমাকে একা নিয়ে মেরে ফেলবো। আমি মরে গেলেও টাকার খবর দেব না। আর যদি তোমার আগে তোমার বাবা মারা যায়? বলি শফি আহমেদ, হ্যাঁ শহরে বড় বিজনেসম্যান। রিয়ার বাবার মাথায় গুলি ধরলাম। না, আমার বাবাকে কিচ্ছু করবে না। তাহলে টাকা কোথায় বলো? ল্যাপটপ দাও, টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। আমার অ্যাকাউন্টে দিতে হবে না, যেখান থেকে নিয়েছো সেখানে দাও। তারপর আমি একজনকে ইশারায় ল্যাপটপ আনতে বললাম। সে ল্যাপটপ এনে রিয়াকে দিল। রিয়া লুটপাট করা সব টাকা আবারও বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করে দিল। টাকা ট্রান্সফার করার পর আমি আঙ্কেলের কাছে গেলাম। সরি আঙ্কেল, আপনি আমাদের জন্য অনেক কষ্ট করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি বলছো বাবা এসব? ক্ষমা করে দিও তোমরা আমায়। আমি জানতাম না আমার মেয়ে এমন একটা জঘন্যতম কাজ করবে। যখন তোমার টিমের একজন বলল তখনও আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু কাল যখন তোমার কথা মতো এখানে আসবে বলছে তখন বিশ্বাস হলো আমার।
আর তোমার বলা কথা অনুযায়ী এখন দেখলাম। মানে কি বাবা এসবের? তুই আমাকে বাবা ডাকবি না। আমি বলছি কাহিনী কি। তুমি সেই লেডি হ্যাকার সেটা আমি জানতে পারছিলাম, পরে তোমার বাবাকে আমাদের হাতে নিয়ে তোমাকে ধরলাম। না, এটা হতে পারে না। এটি হয়েছে, তোমাকে গ্রেফতার করা হলো। অফিসার একে নিয়ে যান। এরা বাংলা বোঝে? শুনবে তাহলে? আমি রিয়ার কাছে গেলাম আর ছোটো করে বললাম, এরা সবাই আমার ট্রেনিংপ্রাপ্ত অফিসার, সো বাংলা তো জানবেই। মানে? এখানে 5 জন সিক্রেট এজেন্ট আছে, আর তারা সবাই বাংলাদেশ থেকে আসছে। তুমি এত কিছু বুঝো না? এটা কি বাংলাদেশ এজেন্ট? তাহলে তুমি কি? বলতে পারো অনেক কিছু, তবে এতটুকু জেনে রেখো, বাংলাদেশের পুরো শাসন বিভাগ আমার কথা চলে। বুঝে নাও কে আমি। মানে তুমি? আমি। অফিসার নিয়ে যান একে, আর ফাইলটা সাবমিট করবেন। ওকে স্যার। তারপর রিয়াকে নিয়ে একটা হেলিকপ্টারে চলে গেল। পরে হেলিকপ্টারে রিয়ার বাবা, শফি আহমেদ আর কিছু পুলিশ, তারপর কিছু হেলিকপ্টার, আর আমি চলে গেলাম জান্নাতের উদ্দেশ্যে। আমার সাথে কিছু সেনা অফিসার আর 2টি হেলিকপ্টার উড়াল দিল। হসপিটালের উদ্দেশ্যে প্রায় 10 মিনিট পর আমরা হসপিটালে পৌঁছালাম। আমি তাড়াতাড়ি করে জান্নাতকে রাখা সে রুমে চলে গেলাম। দেখলাম জান্নাত শুয়ে আছে, আর পাশে 3 জন লেডি পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। আমি যেতেই সালাম দিল। আপনারা এখন আসতে পারেন, আর আপনাদের অনেক ধন্যবাদ। স্যার কি বলেন? আমাদের ধন্যবাদ দিতে হবে না, শুধু আপনি এভাবে আমাদের দেশের হয়ে কাজ করেন, তাতে নিরাপদ থাকবে আমার মা, নিরাপদ থাকবে আমার দেশ। ধন্যবাদ। ওকে স্যার, আসলাম। তারপর ওনারা চলে গেল। এখন রুমে জান্নাত আর আমি বসে আছি। তুমি এখানে কবে আসলে আর কিভাবে আসলে? জান্নাত কিছু বলছে না। আমি তোমাকে কিছু বলছি। আপনার সাথে কথা বলবো না। কেন কথা বলবে না? আপনি তো আমাকে ভালোই বাসেন না। কে বললো ভালোবাসি না? আপনি তো বললেন। না, ওটাই এমনি বলছি। আচ্ছা, তুমি এখানে কেমনে আসলে? তুমি তো বাংলাদেশে থাকার কথা। তাহলে শুনেন কিভাবে আসছি। বলো। তারপর জান্নাত বলতে শুরু করলো। আপনি কোথায় দেখার জন্য আপনার লোকেশন ট্র্যাক করতে চাচ্ছিলাম, কিন্তু কোনো কারণে আপনার লোকেশন ট্র্যাক করতে পারছিলাম না। তখন আমি ডার্ক ওয়েবসাইটে ঢুকে পড়ি আর জানতে পারি আপনি সিঙ্গাপুরে আছেন, আর এটাও জানতে পারি আপনাকে কেউ মেরে ফেলতে চায়, কিন্তু সে কে আমি জানি না। পরে অনেক কষ্ট করে জানলাম সে আর কেউ নয়, টাকা চুরি করা ওই মেয়েটি। তারপর আমি জানতে পারলাম আপনাকে নিয়ে আসা হবে ওই খোলা জায়গায়, তাই আমি ওখানে আপনি আসার আগেই লুকিয়ে বসে পড়ি। আপনার বিপদ আছে এমনটা যখন আমি আন্দাজ করতে পারছিলাম, তখনই আমি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে চলে আসি। আর যখন দেখলাম আপনি গাড়ি নিয়ে চলে আসছেন, তখন আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু আপনি আসার পর দেখলাম ওই মেয়েটা লোকগুলোকে আপনার পুলিশ আর সেনা অফিসারগুলো বন্দি করে ফেলেছে। কিন্তু তাও আমি ভয় পাচ্ছিলাম আপনার যদি কোনো ক্ষতি হয়। যখন আপনি কথা বলে চলে আসছিলেন, তখন মেয়েটা আপনাকে শ্যুট করার জন্য গান হাতে নিয়ে আপনার দিকে ধরল। তারপর আমি আপনাকে বাঁচাতে সামনে চলে আসি, কিন্তু আমি জানতাম না আপনি আগে থেকে এসব জানতেন। জান্নাত এতটুকু বলে থেমে গেল। তুমি কেন ওসব করতে গেলে? ভালোবাসি তাই। ছেড়ে যাবে না তো? কখনোই না। তাহলে বুকে এসো। জান্নাত আমাকে জড়িয়ে ধরলো, আর তখন একটা নার্স রুমে ঢুকে পড়লো। নার্সটা আমাদের কাহিনী দেখে অনেকটা লজ্জা পেল। সাথে আমি আর জান্নাতও, আমরা একে অপরকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম। আর আমি নার্সকে উদ্দেশ্য করে বললাম, আসার আর সময় পাননি শালি, বাংলা বোঝে না, বলবে বাকি। তারপর জান্নাতকে চেক করে বলল, শি ইজ ওকে নাও, ইউ ক্যান টেক হেয়ার হোম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। তারপর নার্স চলে গেল। তুমি এত পাগলামি কেন করতে গেলে? ভালোবাসার জন্য। তাই না? তারপর কিছুদিন সিঙ্গাপুরে ঘুরলাম জান্নাতকে নিয়ে। 10 দিন পরে বাসায় চলে এলাম। জান্নাতকে তার বাসায় দিয়ে এলাম। আমি বাসায় গিয়ে দেখি অবস্থা খারাপ। আপু আর মা অনেকটা মনমরা হয়ে গেছে। পরে তাদেরকে স্বাভাবিক লাইফে আনতে পারলাম। প্রায় 1 মাস পর আজ আমার বিয়ে। জান্নাতের সাথেই হচ্ছে। মেহেদি রাত শেষে আজ বাসর রাত। আমি ছাদে দাঁড়িয়ে আছি, জান্নাত রুমে বসে আছে। আমি, রাশেদ, মাহমুদ ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন আপু এসে ঝাড়ি দিয়ে বাসর ঘরে পাঠিয়ে দিল। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। খুব ভয় করছে ভেতরে যেতে। কি হতে পারে? আল্লাহ হাফেজ।